হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো, সেই মতোই হচ্ছে আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। এবং হিউম্যান ফিজিওলজি পার্টের যে প্রথম চ্যাপ্টারটা ডাইজেশন এবং অ্যাবজর্পশন বা পরিপাক শোষণের চ্যাপ্টার থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব। সেই জন্য আজকের ক্লাসটা যেমন তোমাদের বায়োলজির হিউম্যান ফিজিওলজি পার্ট থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেম ভাবে তোমাদের দেখবে হেলথ অ্যাপটিটিউডের সিলেবাস যেখানে দিয়েছে যে জেনারেল অ্যানাটমি এবং ফিজিওলজি বলে একটা পার্ট আছে, সেখান থেকেও কিন্তু এই ডাইজেশন অ্যাবজর্পশন যে রিলেটেড কোয়েশ্চেন গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দুটো সাবজেক্টের জন্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাই মন দিয়ে ক্লাসটা করবে। এবং অবশ্যই যেহেতু তোমাদের এটা একটা জানা টপিক, তোমরা অলরেডি পড়েছো এটা সম্বন্ধে, তাই এক্সপেক্ট করব তোমাদের থেকে যে তোমরা অ্যান্সার পারবে এবং কমেন্ট সেকশনে প্রত্যেকেই অ্যান্সার জানাবে। যদি কারোর ভুল হয় তারপরে তো আমি অ্যান্সার বলেই দিচ্ছি, মিলিয়ে নিতে পারবে। তার জন্য সবাই হচ্ছে নাম্বার কাউন্ট করবে যে কতগুলো ঠিক কোয়েশ্চেন করছো, অবশ্যই লাস্টে গিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথম কোয়েশ্চেন দেখে নাও কি বলেছে, যে একজন রোগীর যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অভাব হয় তাহলে সেটা সরাসরি কিসের ওপর প্রভাব ফেলবে। এরপরে বলে ফেলো তো দেখি কমেন্ট সেকশনে জলদি করে, যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমরা বলছি, ইন্ট্রিনসিক ফ্যাক্টর আমাদের কোথা থেকে খরিত হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথা থেকে খরিত হয় সবাই জানো, বলো কি হবে। এটা কোথা থেকে হয়? স্টমাক বা পাকস্থলী থেকে খরিত হয়। এবং যদি পার্টিকুলার করে সেলটার নাম জানতে চাই তখন কি বলবো আমরা, স্টমাকের মধ্যে যে প্যারাইটাল সেল আছে বা যেটার আরেকটা নাম কি অক্সিনটিক সেল, সেই প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল থেকে কি হবে, আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ হবে। তার সাথে সাথে কি বলতো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং যেটা আমাদের হাইড্রোক্লোরাইড অ্যাসিড বা HCl দুটোই আমাদের এরকম যে পাকস্থলীর প্যারাইটাল সেল থেকে ক্ষরণ হয়। তাহলে আমাদের জানতে চেয়েছে যে এটার অভাব, মানে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর না ক্ষরণ হয় তাহলে কি হবে। তাহলে আমাদের জানতে হবে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথায় কাজ করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি করে, আমাদের যে স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তের যে ইলিয়াম পার্ট আছে, সেই ইলিয়ামে কি করায়, ভিটামিন B12 এর শোষণ করায়। তাহলে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ না হয় তখন কি হবে, ভিটামিন B12 অ্যাবজর্ব হতে পারবে না। ক্লিয়ার? এর সাথে সাথে তাহলে যদি ভিটামিন B12 অ্যাবজর্ব না হয় তাহলে আমাদের বডিতে কোন ধরনের অ্যানিমিয়া দেখা যায় বলতো। এটা মনে রাখবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ভিটামিন B12 এর অভাবে হিউম্যান বডিতে যে ধরনের অ্যানিমিয়া দেখা যায় তাকে বলা হয় কি, পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া। ক্লিয়ার? এই কোশ্চেনটাও তাহলে অ্যাডেড এটার সাথে মনে রাখবে, যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি না ক্ষরণ হয় তাহলে ভিটামিন B12 এর শোষণ হবে না, আর বডিতে ভিটামিন B12 যদি না থাকে তখন যে ধরনের অ্যানিমিয়া দেখা যাবে তাকে বলা হবে কি, পার্নিসিয়াস অ্যানিমিয়া। চলো পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলেছে কি কোনটা আমাদের ইম্পেয়ার, মানে ভুল ভাবে পেয়ার করা আছে। ভুল পেয়ার কোনটা হবে আমাদের, দেখো প্রত্যেকটা এক একটা এনজাইমের নাম দিয়েছে এবং সেই এনজাইমের ফাংশন দিয়েছে। তাহলে কোনটা আমাদের বলছে যে ঠিকভাবে তার মিল করা নেই। সিক্রেটিন হরমোন কি করে, সিক্রেটিন হরমোনের কাজ কি, সিক্রেটিন হরমোন সবসময় মনে রাখবে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস ক্ষরণটাকে স্টিমুলেট করবে। মানে কি, প্যানক্রিয়াসকে উদ্দীপনা দেবে যাতে প্যানক্রিয়াস থেকে বেশি পরিমাণে এই বাইকার্বনেট যুক্ত ফ্লুইডটা নিঃসৃত হয়। যত বেশি পরিমাণে বাইকার্বনেট যুক্ত ফ্লুইডটা নিঃসৃত হবে তত কি করবে, যে আমাদের পাকস্থলী থেকে সেই HCl এর সাথে মিশ্রিত যে খাবারের পিণ্ডগুলো আসছে সেইগুলোকে কি করতে পারবে, নিউট্রালাইজ করবে। কারণ অলরেডি সেখানে পিএইচটা কত ছিল, অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক 2 to 3 পিএইচ ছিল আমাদের যে পাকস্থলীর রসের মধ্যে। সেই পাকস্থলীর রসের যে পিএইচটাকে প্রশমিত করবে কে, বাইকার্বনেট মিশ্রিত যে প্যানক্রিয়াটিক জুসটা থাকবে, এটার পিএইচ কত মনে রাখবে,
প্যানক্রিয়াটিক জুসের পিএইচ হচ্ছে অ্যালকালাইন, কিছুটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির 7.8 থেকে 8, মোটামুটি এই পিএইচ এর মধ্যে থাকবে। তাহলে সিক্রেটিন হরমোনের কাজ মনে রাখতে হচ্ছে অ্যালকালাইন মিডিয়ামটাকে তৈরি করার জন্য। আমাদের যে ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষারীয় প্রকৃতির যে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, সেটা কিসের জন্য? সিক্রেটিনের জন্য। ক্লিয়ার? তাহলে এটা তো আমাদের হচ্ছে না। গ্যাস্ট্রিন কি বলেছে? গ্যাস্ট্রিনের কাজ আমরা নামটার সাথে রিলেটেড পাচ্ছি যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সাথে কোনোভাবে রিলেটেড। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে আমরা কি দেখলাম? বিভিন্ন ধরনের যে পেপসিনোজেন ক্ষরণ হবে, তারপরে হচ্ছে এইচসিএল ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ হবে, সেইগুলোকে স্টিমুলেট করবে কে? গ্যাস্ট্রিন হরমোনটা। সেম ভাবে কোলেসিস্টোকাইনিন বা যেটাকে শর্টে বলা হয় কি সিসিকে, এই সিসিকে এর ফাংশনও মনে রাখতে হবে। কোলেসিস্টোকাইনিনের ফাংশন মনে রাখবে কি? গল ব্লাডারকে, যেটা আমাদের লিভারের পরে একদম অগ্নাশয়ের সাথে কানেক্ট করছে, মানে প্যানক্রিয়াস এইরকম ভাবে থাকে। ঠিক লিভার যদি এটা বলো, এখান থেকে দুটো ডাক্ট আসে, হেপাটিক ডাক্ট, তারপরে এখানে থাকে গল ব্লাডার, সেই গল ব্লাডার থেকে ডাক্টটা এসে মেশে এই যে লিভারের থেকে যে ডাক্টগুলো আসছে, যকৃতের ডাক্ট, আর এই লিভারের মানে আমাদের বাইল ডাক্ট যেটাকে আমরা বলছি কি গল ব্লাডারের সঙ্গে যুক্ত যে ডাক্টটা, দুটো একসাথে মেশে দিয়ে তার সাথে কি হয়? তার সাথে এখানে প্যানক্রিয়াস আছে, সেই প্যানক্রিয়াস থেকে ডাক্ট আসছে। মানে ডাক্ট বলতে কি নলের মতো, ধরো পাইপের মতো। দুটো পাইপ হচ্ছে কোথার থেকে? লিভার থেকে আসছে, একটা এরকম গল ব্লাডার থেকে আসছে, একটা প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে এসে যুক্ত হয়ে এটা কোথায় ওপেন হয়? এটা আমাদের স্মল ইন্টেস্টাইনে এসে, স্মল ইন্টেস্টাইনের যেটা ডিওডেনাম পার্ট, সি শেপ যেটা পার্টটা, একদম প্রথমের যে পার্টটা আমরা কি নাম দিই? ডিওডেনাম। সেই ডিওডেনাম পার্টে এসে এই জায়গাতে ওপেন হচ্ছে। তাহলে কোলেসিস্টোকাইনিন যেটা, সে কি করবে? কোলেসিস্টোকাইনিন কি করবে? এইখানে গল ব্লাডারের কন্ট্রাকশন করাবে, গল ব্লাডারকে বেশি পরিমাণে প্রেসার দিয়ে তাকে কি করবে? যখনই এইখানে প্রেসার দেবে তখন কি হবে? এইখানের যে ফ্লুইডটা, এই যে ডাক্টের যে ফ্লুইড গুলো থাকবে, সেগুলো প্রেসারের জন্য পুরোপুরি এসে কোথায়? সেই যে ফ্লুইড গুলো এসে কোথায় মিশ্রিত হবে? ডিওডেনামের মধ্যে মিশ্রিত হবে। তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ কি মনে রাখবে? গল ব্লাডারটাকে কন্ট্রাক্ট করবে, দিয়ে কি করবে? গল ব্লাডার থেকে যে বাইল আসছে প্লাস প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস আসছে, সমস্তগুলো সিক্রেশনটাকে বাড়াবে। কিসের মাধ্যমে? এই জায়গাতে যদি প্রেসার দেয়, একটা পাইপের যদি একটা সাইডে প্রেসার হয়, তখন কি করবে? ফ্লোতে পুরোপুরি এটা প্রেসারে একদম ডিওডেনামের মধ্যে আসবে। সেটা কার কাজ? সিসিকে বা কোলেসিস্টোকাইনিনের কাজ। তাহলে এখানে ভুল কোনটা বলেছে? ভুল আমাদের অপশন ডিটাই হয়ে যাচ্ছে। দেখো কি বলেছে? এন্টারোকাইনেজ অ্যাক্টিভেশন অফ পেপসিনোজেন করে না। অ্যাক্টিভেশন অফ পেপসিনোজেনের জন্য দায়ী কে? এইচসিএল, যেটা আমাদের পাকস্থলী থেকে যে এইচসিএল ক্ষরণ হয়, সেই এইচসিএলই কি করে? যেটা আমাদের ইনঅ্যাক্টিভেট নিষ্ক্রিয় অবস্থায় থাকা পেপসিনোজেনকে কি করতে পারে? পেপসিনে রূপান্তর করে। তাহলে এন্টারোকাইনেজ কিন্তু এখানে ভুল দিয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো একটা কোশ্চেনের মধ্যে কি কি মনে রাখতে হচ্ছে? সিক্রেটিনের কাজ, গ্যাস্ট্রিনের কাজ, কোলেসিস্টোকাইনিনের কাজ, তার সাথে সাথে হচ্ছে যে এই পেপসিনোজেনকে কে অ্যাক্টিভ করে? এইচসিএল, এবং সেটা পেপসিনে রূপান্তর হয়। এর সাথে সাথে আরো মনে রাখতে পারো এন্টারোকাইনেজের কাজ কি? তাহলে এন্টারোকাইনেজের কাজ হবে যে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে সেম ভাবে এখানে যেমন পেপসিনোজেন ছিল, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে রসটা আসে তার মধ্যেও এরকম নিষ্ক্রিয় কিছু এনজাইম থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি ট্রিপসিনোজেন। সেই ট্রিপসিনোজেনকে কি করে? এন্টারোকাইনেজ সেটাকে আমাদের অ্যাক্টিভ, মানে একদম সক্রিয় অবস্থায় ট্রিপসিনে রূপান্তর করবে। এটা হবে কার কাজ? এন্টারোকাইনেজের কাজ। তাহলে একসাথে এতগুলো কাজ কিন্তু তোমরা একটা কোশ্চেন থেকে মনে রাখতে হচ্ছে। চলো পরের কোশ্চেন, এটাও খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। একটুখানি ক্রিটিক্যাল থিঙ্কিং কাজে লাগাতে হবে এই কোশ্চেনটাকে করার জন্য। দেখো এইখানটা বললাম কি, এটা হচ্ছে হেপাটিক ডাক্ট, যেটা আমাদের যকৃৎ থেকে আসছে তার নাম হয়ে গেল হেপাটিক ডাক্ট। যেটা গল ব্লাডার থেকে আসছে, এখানে অন্য কালার দিয়ে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল আমাদের হেপাটিক ডাক্ট। গল ব্লাডার থেকে যে ডাক্টটা আসছে তার নাম হচ্ছে কি সিস্টিক ডাক্ট।
গল ব্লাডারের ডাকটা বা সেই নালিকাটার নাম কি? সিস্টিক ডাক। এরপরে হলো কি, এই দুটো যখন একসাথে মিলে গেল তখন তাকে বলা হয় কমন হেপাটো বিলিয়ারি ডাক বা কমন সিস্টিক ডাক বলা হয়, বা কমন বাইল ডাক্ট। অনেকগুলো নাম আছে, হেপাটো বিলিয়ারি ডাক্ট বলা হতে পারে, বা কমন সিস্টিক ডাক্ট, বা কমন মেন যেটা বলা হয় কমন বাইল ডাক্ট, সিবিডি শর্টে কমন বাইল ডাক্ট বলা হয় এটা। যখন এই হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট একসাথে মিশছে দিয়ে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হয় কি? কমন বাইল ডাক্ট। তারপরে এইটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। এই প্যানক্রিয়াটিক ডাক্ট যখন কমন বাইল ডাক্টের সাথে মিশে যাবে তারপরে তাকে কি বলা হচ্ছে? এই যে নামটা হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, মানে লিভার থেকে আসা, গল ব্লাডার থেকে আসা প্লাস প্যানক্রিয়াস থেকে আসা পুরো যে ডাক্টটা সেটা যদি ব্লক হয়ে যায় তখন কি হবে? মানে ব্লকেজটা কোথায় হচ্ছে? ব্লকেজটা হচ্ছে তোমার এই জায়গাতে, যদি বলছে এই জায়গাটা কোনোভাবে ব্লক হয়ে যায়। এটাই তো হচ্ছে আমাদের হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে কোনো কারণে যদি এই জায়গাটা ব্লক হয়ে যায় তখন কি হতে পারে? তখন কি হবে? তখন আমরা যদি দেখি তখন কি হবে, এখান থেকে বাইল আসতে পারছে না। সেম ভাবে হচ্ছে কি, প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস মানে লাইপেজ, তারপর হচ্ছে যে প্রোটিন ভঙ্গকারী বিভিন্ন এনজাইম গুলো আসবে, ফ্যাট ভঙ্গকারী বিভিন্ন এনজাইম গুলো আসবে, সমস্ত কিছু প্যানক্রিয়াস থেকে জানি কি আমরা সব থেকে বেশি কার্বোহাইড্রেট ভঙ্গকারী, ফ্যাট ভঙ্গকারী, তারপর হচ্ছে কি আমাদের প্রোটিন ভঙ্গকারী সমস্ত গুরুত্বপূর্ণ এনজাইম গুলো আসছে। তাহলে পুরোটাই কি হবে? ব্লক হয়ে যাবে। তার ফলে সব থেকে বেশি কোনটা এফেক্টেড হবে? বলো কোনটা মনে হচ্ছে সব থেকে বেশি এফেক্টেড হবে? সবচেয়ে বেশি, সবগুলোই কম বেশি হবে, প্রোটিনও হবে, শর্করাও হবে, ফ্যাটও হবে, কিন্তু সব থেকে বেশি কোনটা হবে? দেখো বাইলও আসছে না প্লাস হচ্ছে লাইপেজ এনজাইমও আসছে না, তাহলে সব থেকে বেশি এফেক্টেড কি হবে? সব থেকে বেশি যদি বলে তখন করবে ফ্যাট অ্যান্সার। খুব ভালোভাবে দেখো কোশ্চেনটা, সব থেকে বেশি যদি বলে তখন ফ্যাট অ্যান্সার করবে, যেহেতু বাইলও আসছে না প্লাস প্যানক্রিয়াটিক লাইপেজও আসতে পারছে না। কিন্তু যদি এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন থাকতো তখন এই সবজেক্ট জায়গায় যদি বলে দিত কোনটা কোনটা এফেক্টেড হবে, তখন কিন্তু আমরা এই যে তিনটে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট তিনটেই অ্যান্সার করতাম। কারণ কি, প্রোটিনের যেটা ভঙ্গকারী কিছুটা পরিমাণে হলেও আমাদের পাকস্থলীর মধ্যে যে পেপসিন দিয়ে হচ্ছে, আবার শর্করার জন্য যেটা আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ, মানে স্যালাইভারি যেটা আমাদের মুখের মধ্যে হচ্ছে স্যালাইভার দ্বারা, সেই স্যালাইভারি অ্যামাইলেজের জন্য কিছুটা পরিমাণে শর্করা ভঙ্গক হয়। কিন্তু ফ্যাটের বেশিরভাগটাই কোথায় হবে? ফ্যাটের বেশিরভাগটাই কার জন্য হবে? বাইল আর এই ধরনের লাইপেজ এনজাইমের জন্য। তাহলে সব থেকে বেশি এফেক্টেড হবে ফ্যাট ডাইজেশন। ক্লিয়ার? এই কোশ্চেনটা খুব ভালোভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে পড়বে, দরকার পড়লে আরো একবার দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট চলো পরের কোশ্চেন কি বলছে? দ্য ম্যাক্সিমাম ডাইজেশন অফ প্রোটিনস অকার্স। এটা তোমাদেরকে একটুখানি ভয় পাওয়ানোর জন্য দিয়েছে। প্রোটিন বলুক, ফ্যাট বলুক, কার্বোহাইড্রেট বলুক বা কিছু নাই বলুক, যদি বলতো যে শুধুমাত্র ম্যাক্সিমাম ডাইজেশন কোথায় হয়, সবগুলোর অ্যান্সারই কি হবে? স্মল ইন্টেস্টাইন। আবার সব থেকে যদি কোশ্চেনটাকে আরো কঠিন করে দিতে চায় তখন কি বলবে বলতো? এই ক্ষুদ্রান্তেরও আবার পার্টিকুলার পার্ট, তিনটে পার্ট তো আমরা জানি কি কি? ডিওডেনাম, ইলিয়াম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। আরেকটা হচ্ছে কি? ইলিয়াম। তাহলে এখান থেকে দুটো কিন্তু কঠিন কঠিন কোশ্চেন ফর্ম করতে পারে। কঠিন না, ইজি, কিন্তু শুধু নামগুলো মনে রাখবে কি, যদি ক্ষুদ্রান্তের মধ্যে পার্টিকুলার বলে দেয় কি, ডিওডেনামের ক্ষেত্রে মনে রাখবে সব থেকে বেশি পরিমাণে যে ডাইজেশনের কাজটা হবে, পরিপাকের কাজ সব থেকে বেশি হবে ডিওডেনামে, আর জেজুনামে সব থেকে বেশি কি হবে? অ্যাবজর্পশন বা শোষণ সব থেকে বেশি হবে জেজুনামে। ক্লিয়ার? এই দুটো কোশ্চেন কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা করে বলতে পারে। তাহলে এখানে প্রোটিনটা তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য দিয়েছে, প্রোটিন বলুক, কার্বোহাইড্রেট বলুক, ফ্যাট বলুক, কিছু নাই বলুক, কি অ্যান্সার করবে? সব থেকে বেশি ডাইজেশন হবে
ডিওডেনামে সব থেকে বেশি অ্যাবজর্পশন হবে জেজুনামে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য বাইল জুস ইজ কারেক্ট। তাহলে বাইল জুস, যেটা বাইল জুসের মধ্যে কি থাকে, বাইল জুসের মধ্যে বাইল সল্টস থাকে, বাইল সল্টস থাকে। তাহলে দেখি কমেন্ট সেকশনে একটু লেখো তো, দুটো বাইল সল্টের নাম লেখো। লাস্টে বলছি, এই কোশ্চেনটার অ্যান্সার করার পর বলছি, জলদি করে দুটো বাইল সল্টের নাম লিখে ফেলো। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য বাইল জুস ইজ কারেক্ট। তাহলে বাইল জুস আমাদের কি করে, এটা যদি একটুখানি ছবি এঁকে, এটা হচ্ছে বড় বড় ফ্যাটের দানাগুলো, এটা একটা বড় ফ্যাট, এটা একটা বড় বড় ফ্যাট। এই ফ্যাট গুলোই কি হয়, আমাদের পেটের মধ্যে জমা হয়, দিয়ে পুরো একদম বাঙালির যে ভুটি তৈরি হয়, তাই না? তাহলে এই ফ্যাট গুলো হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকারক। ফ্যাট যদি শরীরে জমা হতে থাকে, সেটা আমাদের শরীরে সব থেকে ক্ষতি করে। তাহলে এই ফ্যাট গুলোকে কি করবে, ফ্যাটের ডাইজেশন, আমরা তো খাবারের মধ্যে কি খাচ্ছি, তেল, ঘি, বিভিন্ন ধরনের চর্বি জাতীয় পদার্থগুলো খাচ্ছি, সেইগুলো হচ্ছে কি এরকম চর্বির বা ফ্যাটের এক একটা করে মলিকুলস। এরপরে সেটাকে ভাঙতে হবে, আমাদের ডাইজেশনের কাজই কি ছোট ছোট কণায় ভাঙা। এরপর এর ক্ষেত্রে কি করবে, এই যে বাইল সল্টস গুলো আসবে, যেটা আমাদের কোথার থেকে ক্ষরণ হচ্ছে, বাইল সল্ট সবসময়, বা বাইল ক্ষরণ হয় মনে রাখবে লিভার থেকে ক্ষরণ হয়, কখনোই বলবে না গল ব্লাডার থেকে ক্ষরণ হয়। লিভার থেকে বা যকৃৎ থেকে বাইল সল্ট বা বাইল জুস যেটা আমরা বলছি, মেনলি আমাদের ক্ষরণ হবে যকৃৎ থেকে, এবং স্টোর হচ্ছে, জমা হচ্ছে, এবং তার যে কনসেন্ট্রেটেড হয়, মানে আরো বেশি ঘনত্বটা তার বাড়ে, সেটা কোথায় হয়, গল ব্লাডারে গিয়ে। তাহলে ক্ষরণ হয় লিভারে, দিয়ে সেটা কোথায় যায়, দিয়ে গল ব্লাডারে গিয়ে জমা হয়, এবং সেখানে আরো বেশি কনসেন্ট্রেটেড হয়। ক্লিয়ার? এরপর সেই যে বাইল সল্টস গুলো এলো, সেই ফ্যাটের কণাগুলোকে কি করবে, ও এরকম ছোট ছোট টুকরোতে ভাঙবে, এরকম বড় বড় ফ্যাটের কণাগুলোকে এরকম ছোট ছোট টুকরোতে ভেঙে দেবে। সেটাকেই বলা হচ্ছে কি ফ্যাটের অবদ্রব তৈরি করা বা ইমালসিফিকেশন। তাহলে হেল্পস ইন ইমালসিফিকেশন অফ ফ্যাট। সেটা হচ্ছে কি বাইল জুস সম্বন্ধে সবসময় মনে রাখবে, বাইল জুসের মধ্যে কি থাকে, বাইল সল্টস থাকে। এই বাইল সল্টস গুলোই কি করে, ফ্যাটকে এরকম ভাবে ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়। সিক্রেটেড বাই গল ব্লাডার কিন্তু নয়, কি বললাম, সিক্রেটেড বাই লিভার, অ্যান্ড সেটা স্টোর হচ্ছে এবং কনসেন্ট্রেটেড হবে কোথায়, গল ব্লাডারের মধ্যে, পিত্তথলির মধ্যে। ক্লিয়ার? এরপরে কি বলবো, আর বাইল সল্টস বা বাইল জুস যাই বলুক না কেন, সবসময় মনে রাখবে সেটা কি, অ্যালকালাইন ইন নেচার। সেম ভাবে যেরকম আমরা প্যানক্রিয়াটিক জুসের পিএইচ কত পড়লাম, আবার মনে করো প্যানক্রিয়াটিক জুসের পিএইচ কত ছিল, স্লাইটলি অ্যালকালাইন, 7.8 থেকে 8 এর কাছাকাছি। সেম ভাবে আমাদের বাইল জুসও হবে কি এরকম ভাবে, যে স্লাইটলি অ্যালকালাইন নেচারের হবে, 7.8 থেকে 8 হবে তার পিএইচ। এরপর চলো দুটো বাইল সল্টস এর নাম আশা করছি এতক্ষণে লিখে নিয়েছো তোমরা সবাই। কি হবে, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, আর একটা হচ্ছে কি সোডিয়াম টোরোকোলেট। এই নিচে লিখে দিচ্ছি এখানে, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, এগুলো হচ্ছে এক একটা বাইল সল্টের নাম। চলো পরের কোশ্চেন বলো, দ্য এনজাইম রেসপন্সিবল ফর কার্ডলিং অফ মিল্ক। মানে এটা বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্ট বলতে কত বোঝায়, লেস দ্যান 1 ইয়ার। তাহলে ইনফ্যান্টসদের ক্ষেত্রে দেখবে বাচ্চারা কি মেন তাদের যে খাবার পুরোটাই হচ্ছে দুধ। তাহলে সেই দুধকে জমাট বাঁধানোর জন্য, বা এটাকে কি বলা হচ্ছে, দুধটাকে দই কাটানোর মতো একটা হয় আমাদের স্টমাকের মধ্যে ন্যাচারালি, সেটা হয়। দেখবে বাচ্চারা যদি দুধ খাওয়ার পরে বমি করে, কিরকম একটা দই দই ভাব আসে না, তাহলে সেম পেটের মধ্যে যখনই যাচ্ছে, স্টমাকে যাচ্ছে, সেই মিল্কটার উপর কোন এনজাইম কাজ করে বলতো, মিল্ক যাচ্ছে, কেউ একটা বাচ্চা দুধ খেলো, তার মধ্যে কি আছে, মিল্কের মধ্যে আছে তার কেসিন প্রোটিন আছে। সেটা যখনই আমাদের স্টমাকের মধ্যে গেল,
সেই স্টমাকের মধ্যে যে এনজাইমটা কাজ করে রেনিন, সেই রেনিন কি করে দেবে, মিল্কটাকে বা এই কেসিন প্রোটিনটাকে ভেঙে দিচ্ছে, দিয়ে সেই দুধটা কি হচ্ছে, কার্ডলিং হবে। সেইটা প্রসেসটাকে কি বলা হয়, কার্ডলিং। এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেই পাবো। তাহলে এটার নামটা হয়ে যাবে রেনিন। ভালো করে পড়বে, দুটো এন আছে, দুটো এন মানে সেটা আমাদের পাকস্থলী থেকে ক্ষরণ হবে। আরেকটা হরমোন আছে দেখবে, একটা এন, রেনিন। রেনিন কোথা থেকে ক্ষরণ হয় বলে ফেলো, এটাও জানা উচিত। বলো রেনিন কোথা থেকে ক্ষরণ হয়। হরমোন তো মাস তোমাদের হেলথ অ্যাপটিটিউডের জন্য খুব গুরুত্বপূর্ণ, হরমোন এনজাইম এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেম ভাবে বায়োলজির হিউম্যান ফিজিওলজির জন্য গুরুত্বপূর্ণ। তাহলে রেনিন কি হবে, রেনিন আমাদের কিডনি বা বৃক্ক থেকে ক্ষরণ হয়, এবং পার্টিকুলার বলতে গেলে সেটা কোথা থেকে, জেজি সেল থেকে। মনে আছে আশা করছি। জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে কি ক্ষরণ হয়, রেনিন, যেটা আমাদের বৃক্ক থেকে ক্ষরণ হচ্ছে। বলো পরের কোশ্চেনের অ্যান্সার বলো কি হবে এটা, যে কোনটা কারেক্ট অর্ডার অফ অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইম। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম বললাম কি, একটু যে একটু আগেই বললাম যে কোশ্চেনটাতে ইনঅ্যাক্টিভেটেড স্টেটে থাকে, একটা নিষ্ক্রিয় অবস্থাতে থাকছে। তাহলে সবার প্রথমে কি হবে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত থেকে ক্ষরণ হবে, স্মল ইন্টেস্টাইন থেকে, বা পার্টিকুলার বলে দিলে এইটা ডিওডেনাম বলতে পারো। স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম থেকে ক্ষরণ হবে এন্টেরোকাইনেজ বলে একটা হরমোন, সরি হরমোন না, এনজাইম। এন্টেরোকাইনেজ বলে এই এনজাইমটা কি করবে, সবার প্রথমে ট্রিপসিনোজেনের ওপর কাজ করবে। ট্রিপসিনোজেনের ওপর কাজ করে কি করবে, এখানে দেখো ওই স্টেপটা বাদ দিয়ে দিয়েছে, এন্টেরোকাইনেজের পরে ট্রিপসিন দিয়ে দিয়েছে, কিন্তু মাঝখানে মনে রাখবে কে আছে, এন্টেরোকাইনেজ কি করবে, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন করবে, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন করবে। দিয়ে কি হবে, সেই ট্রিপসিনই কি করবে, ট্রিপসিন কি করবে, কাইমোট্রিপসিনোজেনের উপর কাজ করে সেটাকে কি করবে, কাইমোট্রিপসিনে রূপান্তর করবে। কাইমোট্রিপসিন আর একটা কার উপর কাজ করবে, প্রোকার্বক্সিপেপটাইডেজ বলে আরেকটা এনজাইম থাকে, সেই প্রোকার্বক্সিপেপটাইডেজ কে কি করবে, এইটা বাদ দিয়ে দেবে, প্রো টার্মটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকবে, তাহলে প্রোকার্বক্সিপেপটাইডেজ থেকে কি করবে, কার্বক্সিপেপটাইডেজে রূপান্তর করবে। তাহলে এই যে প্রত্যেকটা এনজাইম পড়ছি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, এগুলো সমস্তই কি হচ্ছে আমাদের এক একটা প্রোটিন ভঙ্গকারী এনজাইম। তাহলে সবগুলো সবার প্রথমে ইনঅ্যাক্টিভেট স্টেটে ছিল, সবার প্রথমে এলো এন্টেরোকাইনেজ কোথা থেকে, স্মল ইন্টেস্টাইন থেকে, কোথায় এলো, প্যানক্রিয়াসের মধ্যে। প্যানক্রিয়াসে কি করবে, ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করবে, এই ট্রিপসিন গিয়ে কি করবে, বাকিগুলোকে অ্যাক্টিভেট করবে, মানে নিজে অ্যাক্টিভেট হয়ে গেল, তারপর সে কি করবে, তার যারা আশেপাশে আছে তাদেরকে কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিন, প্রোকার্বক্সিপেপটাইডেজকে কার্বক্সিপেপটাইডেজে সক্রিয় অবস্থায় তাদেরকে রূপান্তর করবে। ক্লিয়ার। চলো পরের কোশ্চেন কি বলছে, যদি ক্ষুদ্রান্তে ভিলায় কার্যকর না থাকে তাহলে সব থেকে বেশি কি ব্যাহত হবে। ক্ষুদ্রান্তের মধ্যে দেখবে, এটা যদি আমরা স্মল ইন্টেস্টাইন বলি, তাহলে স্মল ইন্টেস্টাইনের লাইনিং এর মধ্যে এরকম প্রচুর পরিমাণে কি থাকবে, ভিলাই থাকবে। কি থাকছে, কিছু আমাদের একদম ভেতরের লেয়ারটা, ইনার লেয়ার যদি বলি, যে স্মল ইন্টেস্টাইন হোক লার্জ ইন্টেস্টাইন হোক, সবগুলো হচ্ছে কি একটা পাইপের মতো স্ট্রাকচার। তাহলে পাইপের যদি ভেতর দিকটা দেখো, সেই লেয়ারটাকে কি বলা হয়, একদম ভেতরের লেয়ারটাকে বলা হয় মিউকোজা লেয়ার। তাহলে মিউকোজা লেয়ারের মধ্যে এরকম ফোল্ডিংস থাকবে, মানে মিউকোজা লেয়ারটা এরকম ভাঁজ হয়ে হয়ে থাকবে। সেই ভাঁজগুলোকে যদি আমরা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে এই ধরনের ভাঁজগুলোকে কি বলা হচ্ছে, ভিলাই। এই ভিলাইয়ের মধ্যেও আবার কি থাকবে, প্রচুর এরকম পরিমাণে, তাদের উপরেও আবার মাইক্রো ভিলাই থাকবে। ভিলাইয়ের গায়েও আবার কি থাকবে, এরকম প্রচুর পরিমাণে মাইক্রো ভিলাই থাকবে। তাহলে নামটা হচ্ছে ভিলাই, ভিলাইয়ের উপরে থাকবে কে, মাইক্রো ভিলাই। আরো ছোট ছোট স্মল কিছু স্ট্রাকচার, যেগুলো মেইনলি আমাদের কিসে হেল্প করে, এই যে মাইক্রো ভিলাই বলা হোক বা ভিলাই, এগুলো আমাদের
শোষণ হেল্প করে। যত বেশি এখানে কি হচ্ছে ফোল্ড, এটা যদি পুরো একটা প্লেন থাকতো তার জায়গায় এরকম ভাবে প্রচুর ভাঁজ হয়ে হয়ে থাকছে, তার ফলে কি হয়, যেটা শোষণ তলটা বা পুরো ক্ষেত্রফলটা যেটাকে বলা হয় কি সারফেস এরিয়া, সেই শোষণ করার জায়গাটা অনেকটা বেশি পাচ্ছে। তাহলে সারফেস এরিয়াটা যত বেশি থাকবে তত ভালো কি হবে, অ্যাবজর্পশন তত ভালো হবে। তাহলে যদি বলে ভিলাই বলা হোক বা মাইক্রো ভিলাই বলা হোক, সবগুলোই কি করে, অ্যাবজর্পশনের জন্য কাজে লাগছে। ক্লিয়ার? কোশ্চেনের অ্যান্সার করো, বলো এটা কি হবে। এটাও খুব ভালো কোশ্চেন, যে অ্যাসিডিক কাইম এন্টারিং দ্য ডিওডেনাম স্টিমুলেটস দ্য রিলিজ অফ, অলরেডি এটা একটুখানি ডিসকাশন করলাম তোমাদের সাথে। তাহলে কাইম আরেকটা টার্ম হয় কি বলতো, কাইল। কাইলটা কিভাবে মনে রাখবে ইজিলি, এখানে একটা এল আছে, তারপর মনে রাখবে যে কাইমটার চেয়েও এটা আরো বেশি লিকুইড, মানে কিছুটা পরিমাণে সে স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পর ডাইজেশন শুরু হচ্ছে, পাকস্থলিতে ছিল এটা কাইম হিসেবে, তারপরে সে ক্ষুদ্রান্তে প্রবেশ করলো, আস্তে আস্তে আরো সে লিকুইড হচ্ছে, তার জন্য সেটা হচ্ছে কি এল থাকছে। প্লাস এটা কি হবে, এটা সবসময় মনে রাখবে কাইম হচ্ছে অ্যাসিডিক নেচারে, এটার পিএইচটা হচ্ছে যে আমাদের পাকস্থলীর মধ্যে যে পিএইচ ছিল 2 to 3, ওই রকম একদম হাইলি অ্যাসিডিক পিএইচ। আর কাইল এল আছে মানে সেটা হবে কি অ্যালকালাইন, ক্ষারীয় প্রকৃতির। এটার পিএইচ হচ্ছে কত, এটার পিএইচ হবে 7-এর ওপরে থাকবে, তার পিএইচ 7-এর ওপরে থাকবে অ্যালকালাইন। কারণ এখানে আসছে কে, কাইলটা তখনই বলবো যখন ওই যে প্যানক্রিয়াটিক জুসের থেকে যে আমাদের বাইকার্বনেট যুক্ত যে রসটা নিঃসৃত হয়ে গেল, তাহলে অলরেডি ওখানে মোটামুটি ওই 7.8 ওই রকম পিএইচ চলে আসতে। কারণ কি বাইলের পিএইচ প্লাস হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াটিক জুসের পিএইচ, সেই রসগুলো যখন মিশ্রিত হয়ে যাচ্ছে ডিওডেনাম পার্টে, তাহলে এই যে কাইলের পিএইচটাও কত হয়ে যাবে, মোটামুটি ওই 7.8 এর কাছাকাছি হবে। তাহলে কাইম কোথায় ছিল, স্টমাকের মধ্যে ছিল, দিয়ে স্টমাক থেকে যখনই ডিওডেনামে আসছে তখনও কি থাকছে, সে হালকা অ্যাসিডিক কি থাকছে, স্টমাকের পরের পার্টটাই হচ্ছে ডিওডেনাম, সে অ্যাসিডিক থাকছে, তখনও তার নাম কিন্তু কাইম। তার মানে শুধু এটা মনে রাখো না যে পাকস্থলীতে আছে মানেই তার নাম কাইম, না, তার নেচারটা অ্যাসিডিক বলে তার নামটা কাইম। সে যদি ক্ষুদ্রান্তের মধ্যেও থাকছে কিছুটা সময়, যখন সে অ্যাসিডিক নেচারে থাকছে তখনও আমরা তাকে বলছি কি কাইম। যখন সেই বিভিন্ন প্যানক্রিয়াটিক জুস বাইলের জন্য তার পিএইচটা আস্তে আস্তে ক্ষারীয় প্রকৃতির হয়ে যাচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে কি কাইল। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, ডিওডেনামে যখনই এই কাইম প্রবেশ করে গেল মানে কি পিএইচটা দেখলো যে অ্যাসিডিক হচ্ছে, একটা অ্যাসিডিক ফ্লুইড এসছে, তখন ইমিডিয়েটলি কি করবে, সিক্রেটিন ক্ষরণ হবে। সিক্রেটিন নিঃসরণ হওয়ার ফলেই কি হবে, সিক্রেটিন গিয়ে করবে ওই প্যানক্রিয়াটিক জুসকে উদ্দীপনা দিয়ে এই ধরনের অ্যালকালাইন ফ্লুইড নিঃসরণ করে ওটাকে প্রশমিত করবে। তাহলে ক্লিয়ার? যখনই মনে রাখবে স্টমাকের পরের পর ডিওডেনাম, সেই কাইম আসার পরে দেখছে ওখানে যে ধরো একটা সেন্সার আছে যে বুঝে যাচ্ছে কি যে পিএইচটা এখানে অ্যাসিডিক হয়ে গেছে, সে ইমিডিয়েটলি কি করবে, সিক্রেটিনকে ক্ষরণ করাবে। আর সিক্রেটিন যত বেশি ক্ষরণ হবে, সে ডিরেক্টলি কোথা গিয়ে কাজ করবে, সে প্যানক্রিয়াটিক জুসটাকে, যেটা আমাদের কি ছিল বেশি পরিমাণে বাইকার্বনেট যুক্ত যে প্যানক্রিয়াটিক জুস, সেটাকে নিঃসরণটাকে বাড়াবে। তাহলে ইজিলি সেই কাইমটা তখন আস্তে আস্তে কাইলে রূপান্তরিত হবে, অ্যালকালাইন প্রকৃতির হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ এনজাইম অ্যাক্টস বোথ অন স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন, মানে এখানে আমাদের যে কার্বোহাইড্রেট ভঙ্গকারী স্টার্চ এবং গ্লাইকোজেন সবগুলো হচ্ছে কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তাহলে সেই কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ভাঙবে সেই ধরনের যে এনজাইম তাদেরকে বলা হয় কি কার্বোহাইড্রেট ভঙ্গকারী এনজাইম। দুটোই আছে, একটা হচ্ছে আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই দুটোই আমাদের হিউম্যান বডিতে একমাত্র এই দুটো এনজাইম যেগুলো হচ্ছে কি কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারে। তাহলে কি হবে, যেখানেই বলুক কার্বোহাইড্রেটের নাম দিয়ে দিয়েছে, স্টার্চ গ্লাইকোজেন এগুলো হচ্ছে কি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের উপর কাজ করবে কে, অ্যামাইলেজ। একটুখানি কমেন্ট সেকশনে জলদি লিখে ফেলো তো স্যালাইভারি অ্যামাইলেজের আরেকটা নাম কি বলে।
স্যালাইভারি অ্যামাইলেজের আরো একটা গুরুত্বপূর্ণ নাম আছে, তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ না বলে এই নামটাও দিয়ে দিতে পারে, সেটা কি টায়ালিন বলা হয় একে, টায়ালিন। তাহলে এগুলো মনে রাখবে। আরো যদি বলে যে স্যালাইভার মধ্যে আর কোন ধরনের এনজাইম থাকে, একটা তো টায়ালিন হলো, আরো মনে রাখবে কি লাইসোজাইম বলে একটা এনজাইম থাকে, যে এনজাইমটা কি করছে, যে আমরা খাবার খাচ্ছি, খাবারের মধ্যে তো প্রচুর ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম থাকতে পারে, তাহলে সেইগুলোকে মেরে ফেলার জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখায় কে, এই লাইসোজাইম এনজাইমটা, যেটা আমাদের লালা রসের মধ্যে বা স্যালাইভার মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে এটাও এর সাথে সাথে একটু মনে রেখে দেবে। চলো পরের কোশ্চেন কি বলছে, স্টিয়াটোরিয়া ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ ডেফিসিয়েন্সি অফ, মানে স্টিয়াটোরিয়া কি আগে আমাদের জানতে হবে, তাহলে অ্যান্সারটা করতে পারবো। স্টিয়াটোরিয়া হচ্ছে কি, আমরা যে স্টুল পাস করছি সেই স্টুলের সঙ্গে কি যদি ফ্যাট পার্টিকেল থেকে থাকে, কোনো চর্বি জাতীয় কণা যদি ওর মধ্যে চলে আসে, যে আমরা পটি বা যেটা আমরা বলছি কি স্টুল পাস করা হচ্ছে তার মধ্যে যদি কোনো ফ্যাট পার্টিকেলস থাকে, তখন তাকে বলা হবে কি স্টিয়াটোরিয়া। তাহলে এই স্টিয়াটোরিয়া তখনই হবে, কখন হবে, যদি ফ্যাট ডাইজেশন না হয়। তাহলে ফ্যাট ডাইজেশন না হলে কি হবে, যা আমরা চর্বি খাবারের মধ্যে যে লিপিড জাতীয় পদার্থগুলো খাচ্ছি সেগুলো পুরোটাই হবে আনডাইজেস্টেড থাকছে, সেটার পাচন হচ্ছে না, সেটার পরিপাক হচ্ছে না, তাহলে সেটা পুরোপুরি আবার আমাদের স্টুলের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে সেটা কখন হবে, যদি ফ্যাটের ডাইজেশন না হয়। আর ফ্যাট ডাইজেশন কখন হবে না, কখন ফ্যাট ডাইজেশন হবে না বলো, যদি বাইল সল্টস না থাকে। হতে পারে যে আমরা বললাম হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টে যদি অবস্ট্রাকশন থাকে, তাহলে হতে পারে কি যে বাইল সল্টস গুলো আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে আসতে পারছে না, তখন ফ্যাট ডাইজেশন হচ্ছে না। বা অনেকের ক্ষেত্রে শুনে থাকবে যে গল ব্লাডারে স্টোন হয়েছে, তো সেই গল ব্লাডারের স্টোনটা যদি ওই ডাক্টের মধ্যে কোনোভাবে আটকে যায়, তখনও কি হতে পারে এরকম, যে আমাদের ফ্যাটের ডাইজেশন হবে না এবং স্টুলের মধ্যে ফ্যাট পার্টিকেলস চর্বি জাতীয় পদার্থগুলো থেকে যেতে পারে, তাকে বলা হবে কি স্টিয়াটোরিয়া। নেক্সট বলো কি বলেছে, যে হুইচ স্ট্রাকচার প্রোভাইডস দ্য লার্জেস্ট ইনক্রিজ ইন ইন্টেস্টাইনাল অ্যাবজর্পটিভ এরিয়া। তাহলে কি বললাম, ভিলাই তো বটেই, ভিলাইয়ের ওপরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু একদম স্ট্রাকচার থাকছে, যেরকম আমরা সিলিয়ার মতো স্ট্রাকচার পড়েছিলাম না, ঠিক ওই রকমই একদম ক্ষুদ্র সূক্ষ্ম কিছু স্ট্রাকচার, যেগুলো কি করছে, এই যে যেগুলো আমাদের ডাইজেশনের এন্ড প্রোডাক্টস গুলো, মানে কি প্রোটিন ভঙ্গকের পরে যেগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা একদম কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন প্রত্যেকটার ফলে যেগুলো এন্ড প্রোডাক্ট ডাইজেশন সেগুলোকে অ্যাবজর্ব করে, ওয়াটার অ্যাবজর্পশন করছে, পুরোটাই কিসের জন্য, মাইক্রোভিলাইয়ের জন্য। এরপর বলো তো তোমাদের জন্য কোশ্চেন, যে আমাদের ক্ষুদ্রান্তের যে লাইনিং এপিথেলিয়াম বলছি, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের যে লাইনিং এ, স্মল ইন্টেস্টাইনের লাইনিং এ কোন ধরনের এপিথেলিয়াম আমরা পাবো, মানে ভেতরের যে লাইনিংটা, ভেতরের যেটা আমরা বলছি কি মিউকোসাটা তৈরি হচ্ছে, তাহলে সেখানেও কি থাকবে এপিথেলিয়াম বা আবরণী কোষ থাকবে। এক আমরা জানি কি যে আমাদের স্কিনের মধ্যে বাইরের যে মিউকাস মেমব্রেন বলা হোক বা বাইরের একদম আমাদের যে স্কিনের মধ্যে আবরণী কলা থাকে, আবার সেম ভাবে বিভিন্ন যেগুলো আমাদের অর্গ্যান, তারপর হচ্ছে কি এই ধরনের ক্ষুদ্রান্ত পাকস্থলীর লাইনিং, সব জায়গাতে কি থাকছে আমাদের এপিথেলিয়াম কোষ, বা যেগুলোকে আমরা বলি কি আবরণী কোষ থাকে। স্মল ইন্টেস্টাইনে কিন্তু একটা স্পেশাল টাইপের আবরণী কোষ থাকে, তাদেরকে কি বলা হবে বলো, তাদেরকে কি বলা হবে, সেটা মনে রাখবে কি ব্রাশ বর্ডার। কারণ কি মাইক্রোভিলাই গুলো দেখলে কি এরকম ব্রাশের মতো একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে না, এইরকম মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যদি এরকম মাইক্রোভিলাই থাকে, তাহলে এটা দেখতে কিরকম লাগছে, ব্রাশের মতো লাগছে, তাহলে তাদেরকে কি বলা হয়, ব্রাশ বর্ডার্ড। কলিউমনার এপিথেলিয়াম, কলিউমনার মানে কি স্তম্ভাকৃতি, কলিউমনার এপিথেলিয়াম। একটা হয় কি কিউবয়েডাল মানে ঘনকাকার হয়, আর কলিউমনার মানে কি এরকম, এটা যদি আমরা বেসমেন্ট মেমব্রেন বলি,
ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেনের উপর সেলগুলো কিরকম হবে, এই রকম টল টাইপের কলিউমনার এপিথেলিয়াম থাকবে। সেই কলিউমনার এপিথেলিয়ামের ওপরে ওই ধরনের যে মাইক্রোভিলায়ের জন্য ব্রাশ বর্ডার অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যাবে। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের নিচেরটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা, আর এই যে কোষগুলো এপিথেলিয়াল যে কোষগুলো তাদেরকে কি বলা হবে, ব্রাশ বর্ডার কলিউমনার এপিথেলিয়াম, বা মনে রাখবে কি স্তম্ভাকৃতি যে আমাদের আবরণী কোষ। আরো বলো তো, আরো কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা কমেন্ট সেকশনে লিখবে। প্রচুর কোশ্চেন হিউম্যান ফিজিওলজি যদি রিলেট করে পড়ো না একটা জায়গা থেকে আরেকটা চ্যাপ্টার একসাথে নিজেরাই যখন কোশ্চেন করবে দেখবে প্রচুর কোশ্চেন মনে আসবে। যেমন ধরো এই যে এখানে আমরা কলিউমনার এপিথেলিয়াম নিয়ে কথা বললাম, সেম ভাবে আরো একটা স্ট্রাকচার আমাদের বডিতে দেখা যায়, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। কোথায় দেখা যায় বল, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম, বলো কোথায়, এটা আমি কমেন্ট সেকশনে তোমাদেরকে জানাবো, এটা রিপ্লাই করো কি হবে। ব্রাশ বর্ডার কলিউমনার আমরা পড়লাম কোথায় থাকছে, স্মল ইন্টেস্টাইনে। ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম মানে ঘনক আকার, এখানে যেমন কোষগুলো এরকম লম্বা লম্বা ছিল, এখানের কোষগুলো কিরকম থাকবে, বেসমেন্ট মেমব্রেনের ওপর এরকম চৌকো চৌকো একদম ঘনকের মতো দেখতে আকৃতির কোষগুলো থাকবে। চলো পরের কোশ্চেন যাই, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সাবস্ট্যান্সেস এন্টার দ্য হেপাটিক পোর্টাল ভেন ডিরেক্টলি আফটার অ্যাবজর্পশন। এই যে আমরা বললাম মাইক্রোভিলায়ের মাধ্যমে অ্যাবজর্পশন হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কোথায় হচ্ছিল, জেজুনামে। তাহলে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে জেজুনাম ইলিয়াম এই জায়গাতে। তাহলে সেই জায়গাতে কি থাকছে, এক বললাম আমরা এরকম ভাবে যদি ছবিটা আঁকি তোমাদের বুঝতে সুবিধা হবে। এইগুলো ছিল আমাদের, আমি মাইক্রোভিলাই গুলো আর দেখালাম না, এগুলো ধরো এক একটা ভিলাই। তাহলে ভিলাইটা হচ্ছে মিউকোসা লেয়ার, মিউকোসার নিচে কি থাকছে, সাব মিউকোসা লেয়ার। এইটা হচ্ছে কি ধরো সাব মিউকোসা লেয়ার আছে, একদম ভেতর থেকে মিউকোসা সাব মিউকোসা, তারপরে হয় কি মাসেলের একটা লেয়ার থাকছে মাসকুলারি, একদম বাইরেরটা হয় সেরোসা। এটা আশা করছি মনে আছে তোমাদের। ভেতরের এটা হলো মিউকোসা লেয়ার, এটা হয়ে গেল, তার নিচে আছে তার মানে নাম হয়ে গেল কি সাব মিউকোসা। কি দেখা যাবে এই লেয়ারে, এইখান থেকে তো অ্যাবজর্পশন হচ্ছে, এই কালারটা আশা করছি দেখতে পাবে না, এটা দেখা, এই জায়গা থেকে হচ্ছে কি, এই জায়গা থেকে আমাদের বিভিন্ন যে ডাইজেশনের এন্ড প্রোডাক্ট গুলো অ্যাবজর্ব, এরপর অ্যাবজর্ব হয়ে যাবে কিসের মাধ্যমে, এটা হলো এখন প্রশ্ন। এখানে কি থাকবে, প্রচুর এরকম পরিমাণে ব্লাড ভেসেলস থাকছে, এগুলো কি থাকছে, এরকম প্রচুর ব্লাড ভেসেলস থাকছে, মানে রক্তের একদম ছোট ছোট যেগুলো আমরা বলি কি আর্টেরিওলস ভেনিওলস, এই সমস্ত একদম ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাডের যেগুলো আমাদের বাহকগুলো বা ব্লাড ভেসেলস বলছি সেগুলো থাকছে। এরপর কি হবে, অন্য একটা কালার নিয়ে দাও, এই কালারটা নিয়ে, আরো কিছু থাকছে কি লিম্ফ ভেসেল, এই পাশে দেখায় এটা হচ্ছে ধরো লিম্ফ ভেসেল। আমরা জানি কি আমাদের বডিতে এক ধরনের থাকে লিম্ফ ভেসেল যার মাধ্যমে লসিকা প্রবাহিত হচ্ছে, আর যেগুলো ব্লাড ভেসেল তার মধ্যে দিয়ে কি যায়, ব্লাড যায়। তাহলে এইগুলো ধরলাম লসিকা বাহ, এই লসিকা বাহগুলোর মধ্যেও আবার কি আছে, স্পেশাল নাম আছে। এই যে স্মল ইন্টেস্টাইনের ভিলায়ের মধ্যে এই যে লসিকা বাহগুলো থাকে তাদেরকে কি বলা হয় বলতো, ল্যাকটিয়ালস বলা হয়। এটাও মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে এই ধরনের ভিলায়ের মধ্যে ক্ষুদ্রান্তের যে ভিলায়ের মধ্যে লসিকা বাহগুলো থাকে তার নাম কি, ল্যাকটিয়াস। এবারে আমরা কোশ্চেনে ফিরে আসি। তাহলে কোশ্চেনে আমাদের কি বলেছে, যে শোষণের পর কোন পদার্থটা হেপাটিক পোর্টাল ভেনে যাবে। তাহলে হেপাটিক পোর্টাল ভেনে আমাদের এত কিছু জানার দরকার নেই, ডিরেক্টলি মনে রাখবে যে ভেনের মধ্যে মানে রক্তবাহের মধ্যে কোনগুলো প্রবেশ করবে, রক্তবাহের মধ্যে প্রবেশ করবে কি কি, আমাদের মোনোস্যাকারাইডস মানে যেগুলো লাস্টে তৈরি হচ্ছে কি, কার্বোহাইড্রেট ভেঙে লাস্টে কি হয়, গ্লুকোজ গ্যালাক্টোজ, তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে একদম সিম্পল কার্বোহাইড্রেট গুলো তৈরি হচ্ছে, সেইগুলোকে বলছি কি আমরা মোনোস্যাকারাইড। সেই মোনোস্যাকারাইড মানে কার্বোহাইড্রেটের
কার্বোহাইড্রেটের ডাইজেশনের ফলে যেটা এন্ড প্রোডাক্ট, আর হচ্ছে প্রোটিনের ডাইজেশনের ফলে এন্ড প্রোডাক্ট কি হয়, অ্যামিনো অ্যাসিডস। এই দুটো কি করবে, এই ধরনের যেগুলো মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, এগুলো ডিরেক্টলি কোথায় চলে যায়, রক্তবাহের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়, অ্যাবজর্বড হচ্ছে এখান দিয়ে মাইক্রোভিলাই, ভিলাইয়ের মধ্যে দিয়ে ডিরেক্টলি কোথায় চলে যাবে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে দিয়ে সেই এটাও চলে এলো ধরলাম এখানে ব্লাড ভেসেলের মধ্যে। তাহলে ব্লাড ভেসেল থেকে এই ছোট ছোট ব্লাড ভেসেলস গুলো আবার গিয়ে কোথায় কানেক্ট করবে, এই যেটা বলেছে আমাদের যকৃতের যেটা সাপ্লাই যাচ্ছে পোর্টাল ভেন বলা হয়, নামটার মধ্যে পাচ্ছ কি হেপাটিক, লিভারের যে ভেনটা যায় সেই ভেনে যাবে, মানে ছোট ছোট রক্তবাহ গুলো গিয়ে কোথায় মেশাবে, হেপাটিক পোর্টাল ভেনে। তাহলে কি মনে রাখবে, অ্যাবজর্পশনের ক্ষেত্রে যে আমাদের কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভঙ্গনের ফলে যে লাস্টে এন্ড প্রোডাক্ট তৈরি হয় মনোস্যাকারাইড এবং অ্যামিনো অ্যাসিড, সেগুলো রক্তবাহের মাধ্যমে শোষণ হবে। আর একমাত্র হচ্ছে আমাদের যে ফ্যাটি অ্যাসিড, সেটা কি হয়, ফ্যাটি অ্যাসিড বা যেগুলো আমরা কি তৈরি হচ্ছে ফ্যাটের ভাঙনের ফলে কি তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সেইগুলো কি হবে কাইলোমাইক্রন হিসেবে, মানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ডিরেক্টলি কিন্তু ল্যাকটিয়ালস এর মধ্যে যেতে পারে না, তারা অন্য একটা নতুন একটা ফর্ম হয় দিয়ে কি হয়, মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল রূপান্তরিত হয় কিসে, কাইলোমাইক্রন তৈরি করে, সেই কাইলোমাইক্রন হিসেবে তারা এই ধরনের ল্যাকটিয়ালস এর মধ্য দিয়ে লসিকা বাহের মাধ্যমে প্রবাহিত হবে। তাহলে এটাকে কি বলবো, এখানে বলেছে কোনটা, তাহলে মনোস্যাকারাইড বা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে অপশন থাকবে, তাহলে সিম্পল মনে রাখবে ল্যাকটিয়ালস বা যেগুলো হচ্ছে আমাদের লসিকা বাহের মাধ্যমে শুধুমাত্র ফ্যাটের ভাঙনের ফলে যে এন্ড প্রোডাক্ট গুলো সেগুলো যায়, যে কাইলোমাইক্রন, ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, এগুলো সব কি ফ্যাটের ডাইজেশনের জন্য আমরা পাচ্ছি, আর অ্যামিনো অ্যাসিড, মনোস্যাকারাইডস এগুলো আমাদের ভেনের মাধ্যমে যাবে। চলো পরের কোশ্চেন কি বলছে, দ্য পিএইচ অপটিমাম ফর ট্রিপসিন অ্যাক্টিভিটি ইজ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ট্রিপসিন কোথায় থাকছে, প্যানক্রিয়াটিক জুসে, তাহলে প্যানক্রিয়াটিক জুসের পিএইচ কত, প্রায় হচ্ছে এরকম কত পড়লাম 7.8 থেকে 8, তাহলে ট্রিপসিনের অ্যাক্টিভিটির জন্য পিএইচটা অপটিমাম মনে রাখবে, কোথাও 7.8 থেকে 8.23 এরকম দিতে পারে, এভারেজ মনে রাখবে মোটামুটি 8 এর আশেপাশে থাকবে। চলো পরের কোশ্চেন কি বলছে, হুইচ ডাইজেস্টিভ এনজাইম ইজ ক্যাপেবল অফ ডাইজেস্টিং প্রোটিনস ইনটু অ্যামিনো অ্যাসিডস। কোশ্চেনটা ভালোভাবে পড়ো, প্রোটিনকে একদম অ্যামিনো অ্যাসিডে ভাঙছে, তাহলে প্রোটিন মানে কি, প্রোটিন মানে আমরা জানি যে অনেকগুলো পেপটাইড শৃঙ্খল নিয়ে তৈরি হচ্ছে, আলটিমেটলি আমরা প্রোটিনকে কি বলতে পারি, পেপটাইডস বলতে পারি, তাই না, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইডস, আবার অনেক প্রোটিন হয় কি অসংখ্য এরকম পেপটাইড চেন নিয়ে তৈরি হবে, আলটিমেটলি কি পেপটাইড, প্রোটিন মানে পেপটাইডস ধরতে পারি। পেপটাইডস কে ভাঙবে কিসে, অ্যামিনো অ্যাসিডে, এমন কোন এনজাইম যে পেপটাইডস কে ভাঙবে অ্যামিনো অ্যাসিডে, কি হবে, যেগুলো আমরা পাই আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে, যেগুলো পাওয়া যায় ক্ষুদ্রান্তের মধ্যে যে ধরনের এনজাইম গুলো পায় সেগুলো হবে কি, ক্ষুদ্রান্তের মধ্যে প্রাপ্ত এরকম একটা এনজাইম হচ্ছে এরেপসিন, মনে রাখবে এরেপসিন হচ্ছে ডাইপেপটাইডেজ, মানে ডাইপেপটাইডেজ, মানে ডাইপেপটাইড কে ভাঙবে কিসে, অ্যামিনো অ্যাসিডে, ডাইপেপটাইড কে ভেঙে দুটো অ্যামিনো অ্যাসিড তৈরি করবে, একটা যদি ডাইপেপটাইড হয় তাহলে কি হচ্ছে সেখান থেকে, ওয়েট, একটা যদি ডাইপেপটাইড হয় তাহলে তাকে কি করছে, দুটো অ্যামিনো অ্যাসিডে ভাঙবে, এনজাইমটার নাম কি হয়ে যাচ্ছে, এরেপসিন। এরেপসিন কোন, তাহলে তার যদি গ্রুপটা কি বলা হয়, ডাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। নামটার মধ্যেই পাচ্ছ কি লাস্টে এএসি আছে, মানে কাকে ভাঙবে, তার আগের যে নামটা আছে ডাইপেপটাইড, ডাইপেপটাইড কে ভাঙছে, দিয়ে কি করবে, ডাইপেপটাইড ভাঙলে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। তাহলে কোশ্চেনে বলে দিয়েছে কিন্তু ডিরেক্টলি অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, শুধু বলে দেয়নি যে ডাইজেশন করছে, প্রোটিন ডাইজেশনের জন্য সবগুলোই হবে, পেপসিনও হবে, ট্রিপসিনও হবে, রেনিনও হবে, কিন্তু অ্যামিনো অ্যাসিড তৈরি হবে মানে কি সেটা
ডাইপেপটাইডেজ এনজাইম। তাহলে ডাইপেপটাইডেজ এনজাইম গ্রুপের মধ্যে কে পড়ে? এরেপসিন। নেক্সট কোশ্চেন, বলো এটা কি হবে? কোলেসিস্টোকাইনিন, অলরেডি আলোচনা করেছি। কোলেসিস্টোকাইনিন কি হবে অ্যান্সার? আমাদের গল ব্লাডারের কন্ট্রাকশন কে বাড়াবে। আরো যদি বলে যে কি বাড়ায়, গল ব্লাডারের কন্ট্রাকশন কে বাড়ায়, তার সাথে সাথে আরো এরকম অপশনে দিয়ে দিতে পারে যে ইনক্রিজ করছে আমাদের প্যানক্রিয়াটিক জুসের সিক্রেশনটাকে। অলরেডি আমরা কারণটা আলোচনা করেছি, ওপর থেকে যদি প্রেসার পায় তাহলে প্যানক্রিয়াটিক জুসও ভালোভাবে বেরোবে, আমাদের যে বাইলস জুস সেটাও ভালোভাবে বেরোবে, তাহলে সিক্রেশনটাকে বাড়াবে। দুটোই হবে কি আমাদের সিসিকের কাজের মধ্যে পড়বে। পরের কোশ্চেন কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাবজর্ব ইনটু দ্য ব্লাড ক্যাপিলারিজ অফ দ্য ভিলাই। তাহলে ব্লাড ক্যাপিলারিজে কোনটা হয় না? ব্লাড ক্যাপিলারিজে কোনটা হবে না? অলরেডি আমরা বলেছি যে কি গ্লুকোজ হবে, অ্যামিনো অ্যাসিড হবে, কিছুটা পরিমাণে ফ্রুক্টোজও হতে পারে। মনোস্যাকারাইড বাদ দিয়ে ফ্রুক্টোজ কি হচ্ছে? ডাইস্যাকারাইড। খুবই কম পরিমাণে ফ্রুক্টোজ হতে পারে, একদমই মিনিমাল। কিন্তু কোনটা হতে পারবে না সেটা মনে রাখবে কি? গ্লিসারল। কারণ ফ্যাট ভেঙে তৈরি হচ্ছে, ফ্যাট ডাইজেশনের ফলে লাস্টে কি থাকে? ফ্যাট থেকে ভাঙছে, ছোট ছোট টুকরো হচ্ছে, দিয়ে থাকে আলটিমেটলি ট্রাইগ্লিসারাইডস। দিয়ে সেই ট্রাইগ্লিসারাইডস আবার ভাঙবে, দিয়ে তৈরি করবে কি? গ্লিসারল প্লাস একটা ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? পরের কোশ্চেন আমাদের কি বলছে যে এ পার্সন সাফারিং ফ্রম ল্যাকটোজ ইনটলারেন্স, তার ক্ষেত্রে কোনটা অভাব থাকবে? মানে দেখবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তারা বিভিন্ন যে দুধ জাতীয় কোনো খাবার খেলে বা যেগুলো আমাদের ডেয়ারি প্রোডাক্ট সেগুলোকে তারা কোনোভাবে হজম করতে পারে না। কোনো যদি খাবার এই ধরনের খায় পুরো বমি করে ফেলবে, তাহলে এগুলো জন্মগত থাকে। ল্যাকটোজ ইনটলারেন্সে কি হবে? আমরা জানি কি যে ল্যাকটোজটা যেটা আমাদের ডাইস্যাকারাইড, সেটাকে ভাঙার জন্য যে এনজাইম তার নাম কি? ল্যাকটেজ। সেই ল্যাকটেজ এনজাইমের জন্য সেটা কিসে ভেঙে যায়? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে যেতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে এরকম জন্মগতভাবে ল্যাকটোজ ইনটলারেন্স থাকবে তাদের ক্ষেত্রে কি হবে? এই ল্যাকটেজ এনজাইমটা তাদের অ্যাবসেন্ট থাকবে, যার ফলে এরকম ভাবে তারা ল্যাকটোজকে ভাঙতে পারবে না, ল্যাকটোজের ডাইজেশন হবে না তাদের বডিতে। তখন তাদের ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে বিভিন্ন যে ডেয়ারি প্রোডাক্টস বা দুগ্ধ জাতীয় পদার্থগুলোকে পুরোপুরি ভাবে এড়িয়ে চলতে হয়। চলো পরের কোশ্চেন কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি এক্সপ্লেন ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন আগেই আমরা বলেছি কি যে বড় বড় যে ফ্যাটের মলিকিউলস গুলো তাদেরকে কি বলা হয়? ফ্যাট গ্লোবিউলস। সেই ফ্যাট গ্লোবিউলস গুলোকে কি করবে? ছোট ছোট টুকরো টুকরো করে ড্রপলেটস তৈরি করে দেবে, মানে ছোট ছোট এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাট ড্রপলেটস এ পরিণত করবে। তাকেই বলছি কি আমরা ইমালসিফিকেশন। এখানেই কে কাজে লাগছে? বাইল সল্টস গুলো কাজে লাগছে। কখনোই কিন্তু এটা অ্যান্সার করবে না যে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে করছে। ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে কে করবে? লাইপেজ এনজাইমের জন্য হয়, কখনোই হচ্ছে কি ইমালসিফিকেশনের জন্য ফ্যাট ফ্যাটি অ্যাসিডে রূপান্তর হয় না। ফ্যাট ফ্যাটি অ্যাসিডে রূপান্তর হয় কার জন্য? লাইপেজ এনজাইমের অ্যাক্টিভিটির জন্য। আর এই যে ইমালসিফিকেশন হচ্ছে বাইল সল্টস এর জন্য, সেক্ষেত্রে এরকম ছোট ছোট ড্রপলেট তৈরি হতে পারে। পরের কোশ্চেন দেখো কি বলছে? দ্য মেজর সাইট অফ ওয়াটার অ্যাবজর্পশন। তাহলে আমরা বেশিরভাগ অ্যাবজর্পশন কোথায় পড়লাম? জেজুনামে হয়ে যাচ্ছে, ক্ষুদ্রান্তের মধ্যেই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের পরিপাক নালীর মধ্যে ক্ষুদ্রান্তের পরে কি আসছে? বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন। সেইখানে গিয়ে আমরা দেখব কি সেই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কি কি পার্ট থাকছে? লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কোলন থাকে, রেকটাম থাকে। তাহলে সেইখানের মধ্যে যদি আমরা দেখি এই কোলন পার্টটাতে সব থেকে বেশি জলের পুনঃশোষণ হচ্ছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বা ওয়াটার অ্যাবজর্পশন বলবো, এখানে রিঅ্যাবজর্পশন হবে না। রিঅ্যাবজর্পশন কোথায় হয়? আমাদের কিডনিতে গিয়ে রিঅ্যাবজর্পশন হয়। তাহলে এখানে আমরা পড়ছি কি ওয়াটার অ্যাবজর্পশন, মানে আমরা যে জল খাচ্ছি সেটা বেশিরভাগ পরিমাণটা অ্যাবজর্ব কোথায় হচ্ছে? কোলনে গিয়ে অ্যাবজর্ব হচ্ছে সব থেকে বেশি পরিমাণে। তার সাথে সাথে আর কি মনে রাখবে? কিছুটা পরিমাণে খনিজ লবণ, বিভিন্ন মিনারেলস গুলো যেগুলো আমরা খাবারের মাধ্যমে পাচ্ছে বডিতে, সেইগুলো। আর কিছু কিছু স্পেসিফিক যে ওষুধ কিন্তু এই স্মল ইন্টেস্টাইন বাদ দিয়ে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্ব হয়,
তাহলে সব থেকে বেশি পরিমাণে ওয়াটারের অ্যাবজর্পশন কি বলবে, লার্জ ইন্টেস্টাইন। বেশিরভাগ ওষুধের অ্যাবজর্পশন কোথায়, লার্জ ইন্টেস্টাইন। খনিজ লবণের অ্যাবজর্পশন কোথায়, লার্জ ইন্টেস্টাইন অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো কি বলছে, যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট পেপসিন ইজ ইনকারেক্ট, পেপসিন সম্বন্ধে কোন তথ্যটি ভুল। পেপসিন আমরা জানি কি সিলেক্টেড বা সিক্রেটেড অ্যাজ পেপসিনোজেন, ঠিক আছে, কারণ ইনঅ্যাক্টিভেট স্টেটে থাকছে, সেটাকে আমরা বলছি পেপসিনোজেন, ঠিক আছে। আম্লীয় মাধ্যমে কার্যকর হয়, সব থেকে বেশি জানি কি আমরা, যে পাকস্থলীর মধ্যে যে আম্লিক পিএইচ থাকছে সেইখানেই সব থেকে বেশি কাজ করছে, এটাও ঠিক আছে। কনভার্ট করে দিচ্ছে প্রোটিনকে পেপটোনসে, এটাও ঠিক আছে। কারণ কি, এই যে পেপসিন প্রোটিন ভঙ্গকারী যে এনজাইমটা, সে কি করে দেয়, প্রোটিন থেকে তার যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম পার্টে ভেঙে দিচ্ছে। প্রোটিন তো অনেকগুলো একসাথে পেপটাইডের চেন নিয়ে তৈরি হচ্ছে, সেখান থেকে যে ছোট ছোট অংশগুলো তৈরি হয় তাদেরকে কি বলা হয়, পেপটোনস, প্রোটিওজেস। এই সমস্ত যে প্রোডাক্ট গুলো তৈরি হয় কার মাধ্যমে, এখানে যখন পেপসিন কাজ করবে, তাহলে এই অপশনটাও ঠিক আছে। আর কি বলছে, সিক্রেটেড বাই প্যারাইটাল সেল, এটাই তো আমরা ভুল দেখতে পাচ্ছি, তাই না? কারণ কি, প্যারাইটাল সেল থেকে জানি আমরা HCl ক্ষরণ হয়, আর কি হয়, HCl এর সাথে সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ হয়। কখনোই আমরা কি পড়লাম যে প্যারাইটাল সেল থেকে পেপসিন পড়িনি? তাহলে বলে ফেলো তো, পেপসিন কোথার থেকে ক্ষরণ হয়, আমাদের পাকস্থলীর মধ্যে পার্টিকুলার কোন সেল থেকে পেপসিন বা পেপসিনোজেন হিসেবে তো ক্ষরণ হচ্ছে, সেটা কি হবে, চিপ সেল বলা হয়, বা এটার আরেকটা নাম কি, জাইমোজেন বলা হয়। আরেকটা নাম কি, জাইমোজেন। সেই জাইমোজেন সেল থেকে কি তৈরি হয়, এই ধরনের পেপসিনোজেন তৈরি হচ্ছে। সেই পেপসিনোজেন পরে গিয়ে কনভার্ট হয়ে যায় অ্যাক্টিভ পেপসিনে রূপান্তরিত হবে। চলো পরের কোশ্চেন কি বলছে, দ্য ব্রাশ বর্ডার মেমব্রেন কন্টেন্স এনজাইম ফর ডাইজেশন। তাহলে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম আমরা কোথায় পেলাম, ক্ষুদ্রান্তের মধ্যে, ক্ষুদ্রান্তের যেখানে ভিলাই ছিল সেখানে। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে যে সমস্ত এনজাইম গুলো ক্ষরণ হবে তাদেরই আরেকটা নাম কি বলা হয়, ব্রাশ বর্ডার এনজাইম, ব্রাশ বর্ডার এনজাইম। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে যে যে এনজাইম গুলো ক্ষরণ হয় সেই এনজাইম গুলো কি ধরনের, সেই এনজাইম গুলো হচ্ছে আমাদের ডাইপেপটাইডেজ, তারপরে হবে কি ডাইপেপটাইডেজ, যেগুলো আমরা পড়লাম কি, একটা পড়লাম না এনজাইমের নাম এরেপসিন পড়লাম, যে বিভিন্ন যে ডাইপেপটাইড গুলোকে ভাঙছে দিয়ে অ্যামিনো অ্যাসিড করছে, সেই ধরনের যে এনজাইম ডাইপেপটাইডেজ। তার সাথে সাথে কি ডাইস্যাকারাইডেজ, মানে ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, এই ধরনের যে এনজাইম গুলো আমরা জানি কোথার থেকে ক্ষরণ হয়, সেগুলো সমস্তটাই আমাদের ক্ষুদ্রান্তের থেকে ক্ষরণ হচ্ছে, এই ব্রাশ বর্ডার এপিথেলিয়াম সেলগুলোর থেকে ক্ষরণ হচ্ছে। তার জন্য কি বলা হবে, এই এনজাইম গুলোকে বলা হয় ব্রাশ বর্ডার মেমব্রেন এনজাইম। তাহলে এটাকে কি হচ্ছে, এগুলো কোন গ্রুপের মধ্যে, যে ল্যাকটেজ, মল্টেজ, সুক্রেজ, এগুলো ডাইস্যাকারাইড কে ভাঙছে, ডাইস্যাকারাইডেজ। তাহলে ডাইস্যাকারাইড এবং পেপটাইড কে ভাঙবে কে, ডাইপেপটাইডেজ। এই ধরনের এনজাইম গুলো আমরা এখানে পাবো। এবং আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে স্টার দিয়ে লিখে রাখো, যেটা হচ্ছে কি, এই যে ক্ষুদ্রান্তের মধ্যে যে সমস্ত এনজাইম গুলো ক্ষরণ হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন মিউকাস সিক্রেশন হয়, সবটাকে মিলে একসাথে ক্ষুদ্রান্তের যেটা রস বলতে পারি তাকে কি বলা হয়, সাক্কাস এন্টারিকাস, সাক্কাস এন্টারিকাস বলা হয়। মানে ক্ষুদ্রান্তের মধ্যে যেটুকু সিক্রেশন, তার যে ক্ষুদ্রান্তের রস এবং যে বিভিন্ন মিউকাস সিক্রেশন এনজাইম, সেটাকে একসাথে বলবো কি, সাক্কাস এন্টারিকাস। পরের কোশ্চেন অ্যান্সার করো, বলো এটার অ্যান্সার করা উচিত তোমাদের, যে কোনটির ক্ষেত্রে ফ্যাট সলিউবল ভিটামিনের শোষণ কমে যাবে। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো কি, ADEK, ADEK এগুলো ফ্যাট সলিউবল, আর ওয়াটার সলিউবল কোনগুলো, ওয়াটার সলিউবল হচ্ছে আমাদের ভিটামিন বি আর সি। তাহলে ফ্যাট সলিউবল গুলো শোষণ কমে যাবে বলছে। তাহলে ফ্যাট সলিউবল গুলো কার সাথে মিশে, ওই যে ফ্যাট গ্লোবিউলস গুলো, যখন আমরা কি বলছি ফ্যাটি অ্যাসিড তৈরি হলো লাইপেজ থেকে ভাঙছে, লাইপেজের মাধ্যমে ফ্যাট ভাঙছে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হচ্ছে। তারপরে মনে রাখবে কি, এই যে এন্ড প্রোডাক্ট ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো তৈরি হলো, তো এগুলো কিন্তু ডিরেক্টলি ওই যে ল্যাকটিয়ালস এর মধ্যে যেতে পারে না,
এই জায়গাটা তোমাদের একবার বলে দিই কি, এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফ্যাট ভাঙার পরে যেগুলো এন্ড প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমন আমরা কি দেখলাম যে কার্বোহাইড্রেট ভাঙার ফলে যে মোনোস্যাকারাইড তৈরি হচ্ছিল, প্রোটিন ভাঙার ফলে যে অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছিল, তারা কি দেখলাম যে ডিরেক্টলি একদম রক্ত বাহর মধ্যে অ্যাবজর্ব হচ্ছিল। কিন্তু এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যেগুলো ফ্যাট ভাঙনের যে এন্ড প্রোডাক্ট গুলো, তারা কিন্তু ডিরেক্টলি অ্যাবজর্ব হতে পারবে না ল্যাকটিয়ালস এর মধ্যে। তারা কি করে, মাইসেলি ফর্মেশন করে। মানে কি, যেগুলো হচ্ছে কি জলের ইনসলিবেল, ওয়াটার ইনসলিবেল মানে মিশেলি। যদি আমরা বলি কি একটা ফেনার মতো, যেরকম দেখবে যে সাবান ফেনার ভেতরটা কি হয়, যে ভেতরটা একটা বাইরেটাতে একটা পুরোপুরি লেয়ার তৈরি করে দেয়, মানে ভেতরটাতে হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থাকছে, তার বাইরে একটা লেয়ার তৈরি করে দিচ্ছে, যেটা কোনোভাবে পুরোপুরি ভাবে যদি ওয়াটার মিডিয়ামে দিই সেটা ভেসে থাকতে পারবে, সেই রকম একটা স্ট্রাকচার মাইসেলি ফরমেশন করে দেয়। ঠিক মনে রাখবে, সাবানের ফেনার মতো যে স্ট্রাকচার সেটা তৈরি করবে, ভেতরে ফ্যাটের মলিকুলস ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থাকছে, বাইরেটাই তার একটা লেয়ার তৈরি হয়ে যায় যেটা ওয়াটার ইনসলিবল, সেই মাইসেলি ফরমেশন হবে। তারপরে সেখান থেকে কি হয়, কাইলোমাইক্রন ফরমেশন হয়। সেই কাইলোমাইক্রনটা কোথায় যাচ্ছে, মাইসেলি হিসেবে সেটা ল্যাকটিয়ালস এর মধ্যে যাবে। খুব ভালোভাবে কনসেপ্টটা বোঝো। স্মল ইন্টেস্টাইনের মধ্যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হলো, দিয়ে সেটা এরকম একটা মাইসেলির মতো স্ট্রাকচার তৈরি করলো, দিয়ে সেই লসিকা বাহের মধ্যে ট্রান্সপোর্ট হলো। লসিকা বাহের মধ্যে শুধুমাত্র গেল কি হিসেবে, মাইসেলি হিসেবে। যদি এরকম কোশ্চেন করে যে লসিকা বাহের মধ্যে পৌঁছাবে কি হিসেবে, সেটা হবে মাইসেলি। এবং এই ল্যাকটিয়ালস এর মধ্যে যদি বলে ট্রান্সপোর্ট হবে, মানে ল্যাকটিয়ালস এর মধ্যে দিয়ে যাবে কি হিসেবে, সেটা তখন নাম হয়ে যাচ্ছে তার কাইলোমাইক্রনস। শুধুমাত্র কি হয়, যে তার কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয়, তার জন্য যখন ল্যাকটিয়ালস এর মধ্যে সেটা পরিবাহিত হবে, তখন তার নাম হয়ে যায় কি, কাইলোমাইক্রন। ক্লিয়ার? তাহলে এই যে এডিই কে খাবারের মধ্যে যে আমরা ভিটামিনস গুলো পাচ্ছি, যেগুলো ফ্যাট সলিবল, তারা কি করছে, এই যে যখন মাইসেলি যাচ্ছে তার সাথে সাথে অ্যাটাচড হয়ে যায়, দিয়ে এই এডিই কে গুলো ফ্যাটের সাথে সলিবল হচ্ছে, ওয়াটার ইনসলিবল কিন্তু ফ্যাটে সলিবল, তাহলে মাইসেলির সাথে সেগুলো কি হয়ে যায়, একসাথে সলিবল হয়ে তারা কি করে, এই লসিকা বাহে ট্রান্সপোর্ট হচ্ছে। ঠিক এই যে ফ্যাট গ্লোবিউল মানে ফ্যাটের ফলে যেগুলো গ্লিসারল ফ্যাটি অ্যাসিড, সেখান থেকে মাইসেলি হলো, তার সাথে ধরে নাও এই জায়গাগুলোতে কি ছিল, এডিই কে, এই ধরনের ভিটামিনস গুলো এটার সাথে সলিবল হয়ে একসাথে সে লসিকা বাহের মধ্যে যাচ্ছে। তাহলে কখন এডিএ কে অ্যাবজর্ব হবে না, যখন মাইসেলি ফরমেশন হবে না। মাইসেলি কখন ফরমেশন হবে না, যখন ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফরমেশন হবে না। তার আগের স্টেপ কি ছিল, লাইপেজ কার উপর কাজ করবে, লাইপেজ সেই ছোট ছোট ফ্যাটের যেগুলো টুকরোগুলো তৈরি হয়েছিল তার উপর কাজ করবে লাইপেজ, এর উপর কাজ করবে লাইপেজ, দিয়ে তৈরি করবে কি, তাহলে সবার প্রথমে ছিল এরকম বড় বড় ফ্যাটের গ্লোবিউলস, তার উপর কাজ করলো কে, তার উপর কাজ করলো বাইল সল্টস। স্টেপসটা ভালো করে দেখ, দিয়ে তৈরি করলো ছোট ছোট টুকরো, দিয়ে তার উপর লাইপেজ কাজ করে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তাহলে এই স্টেপটা হবে না, যদি এই স্টেপটা না হয় তার মানে তার আগের কোনো স্টেপটাই হচ্ছে না। তাহলে আগের স্টেপ মানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফরমেশন হচ্ছে না। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফরমেশন হচ্ছে না কখন হবে না, যদি এরকম ছোট ছোট ফ্যাটের যে টুকরোগুলো না তৈরি হয়। তাহলে বাইল সল্টের যদি ডেফিসিয়েন্সি হয়, এই জায়গাটাতেই যদি পুরোপুরি ভাবে স্টপ হয়ে যায় প্রসেসটা, তাহলে কি হচ্ছে, ফার্দার এটাও হবে না, এটাও হবে না, এই প্রসেসটাও হবে না। ক্লিয়ার? তাহলে ফ্যাটের সঙ্গে সলিবল সমস্ত ভিটামিন গুলো অ্যাবজর্ব হতে পারবে না যদি ফ্যাট ডাইজেশন না হয়, আর ফ্যাট ডাইজেশন হবে না যদি বাইল সল্ট না থাকে। নেক্সট কি বলবে, দেখো পরের কোশ্চেনের অ্যান্সার বলো, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিরাইভ ফ্রম এন্ডোডার্ম। আমরা জানি কি যে এমব্রায়োনিক স্টেজে যখন থাকে তিনটে লেয়ার থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তাহলে বলছে যে এই এন্ডোডার্ম থেকে কোনটা তৈরি হয়, এন্ডোডার্ম থেকে মনে রাখবে আমাদের যে ইসোফেগাস থেকে একদম লার্জ ইন্টেস্টাইনের যে পার্ট গুলো তৈরি হচ্ছে, পুরো এলিমেন্টারি ক্যানালের পার্ট গুলো আমাদের মেনলি এন্ডোডার্ম থেকে অরিজিন হয়।
তাহলে এই যে পরিপাক নালীর মধ্যে এলিমেন্টারি ক্যানালের মধ্যে যে এপিথেলিয়াম থাকছে সেটাও কোথার থেকে হবে, সেটাও এন্ডোডার্ম অরিজিনই হবে। তাহলে একদম কি বললাম, ইসোফেগাস থেকে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত যে আমাদের এলিমেন্টারি ক্যানালের পার্ট গুলো এমব্রায়োনিক স্টেজে কোথার থেকে তৈরি হচ্ছে, এন্ডোডার্ম লেয়ার থেকে তৈরি হবে। নেক্সট কি বলছে যে এ পেশেন্ট হ্যাজ লো সিক্রেশন অফ সিক্রেটিন। বুঝলাম, সিক্রেটিন কম ক্ষরণ হচ্ছে মানে কি, যে বাইকার্বনেট NaHCO3 মিশ্রিত যে আমাদের প্যানক্রিয়াটিক জুস সেটার ক্ষরণটাও কমে যাবে, বাইকার্বনেট যুক্ত যে প্যানক্রিয়াটিক রস সেটার ক্ষরণটাও কমবে। তাহলে কি হবে, তাহলে আমরা কি দেখব, যে ডিওডেনামের মধ্যে যে নিউট্রাল হচ্ছিল, প্রশমিত হচ্ছিল অ্যাসিডিক পিএইচটা, সেটা হতে পারবে না। তার ফলে আমরা কি দেখব, যে ডিওডেনামের মধ্যেও অ্যাসিডিক কাইমটা অনেক বেশি পরিমাণে থাকছে, কারণ বাইকার্বনেট এসে যদি তাকে প্রশমিত না করতে পারে তাহলে ডিওডেনামের মধ্যেও সেই আম্লিক প্রকৃতির কাইমটাই প্রেজেন্ট থাকবে। যদি বলে এর ফলে কি হতে পারে, যত বেশি আমাদের ডিওডেনামের মধ্যে আম্লিক প্রকৃতির কাইম থাকবে তখন কি হতে পারে, আলসার হতে পারে। যেটা শুনে থাকবে কি, যে ডিওডেনামে ঘা হয়ে গেছে, প্রচুর পরিমাণে আলসার ফর্ম হতে যেতে পারে, কারণ ওইখানকার যে মিউকোসাল লেয়ার গুলো আছে তাদেরকে ড্যামেজ করে দেবে ওই অ্যাসিডিক যে পিএইচটা যখন থাকছে। নেক্সট কি বলছে, যে এ পার্সন হ্যাজ ডেফিসিয়েন্সি অফ বাইল পিগমেন্টস। দেখো ভালো করে পড়ো, বাইল পিগমেন্টস নট বাইল সল্টস। বাইল সল্টস আলাদা, বাইল পিগমেন্টস আলাদা। বাইল সল্টস আমরা কোথায় পেলাম, বাইল জুসের মধ্যে, যেটা আমাদের যকৃৎ থেকে ক্ষরণ হচ্ছিল। কিন্তু বাইল পিগমেন্ট কখন হবে, বাইল পিগমেন্ট হচ্ছে আমাদের আরবিসি জানি আমরা 120 দিন তার নর্মাল, ইন জেনারেল আমরা কত পড়ি, তার যে লাইফ সাইকেলটা হচ্ছে কত 120 ডেজ। তারপরে কি হবে, আরবিসি ডেস্ট্রয় হচ্ছে, আর যত আরবিসি ডেস্ট্রয় হবে তখন যেগুলো তৈরি হয় তাকে বলি কি, বিলিরুবিন, বিলিভার্ডিন, এই ধরনের যে পিগমেন্টস গুলো তাদেরকে বলা হয় কি, বাইল পিগমেন্ট। বিলিরুবিন, বিলিভার্ডিন এই ধরনের যে বাইল পিগমেন্টস, এগুলো কিন্তু বাইল সল্ট নয়। সেই বাইল পিগমেন্টস এর জন্য কি হবে বলেছে, ডেফিসিয়েন্সি অফ বাইল পিগমেন্ট। বাইল সল্টের ডেফিসিয়েন্সি হলে ইমালসিফিকেশন অফ ফ্যাট হতো না, কিন্তু বাইল পিগমেন্টস এর ডেফিসিয়েন্সি তো তখন কি হবে, কি হবে বলো, কালারেশন অফ ফিশেস, না ডাইজেশন অফ প্রোটিন, না বিলিরুবিন এক্সক্রিয়েশন, কোনটা হবে? বাইল পিগমেন্টের ডেফিসিয়েন্সির জন্য সবসময় মনে রাখবে এইটা হবে, কালারেশন অফ ফিশেস। কারণ কি, এই যে বিলিরুবিন, বিলিভার্ডিন এইগুলো হচ্ছে কি বিভিন্ন যে পিত্ত রঞ্জক গুলো, এগুলো বেশিরভাগ পরিমাণে আমরা যে স্টুল পাস করছি বা যেটাকে বলা হচ্ছে ফিশেস, তার যে ইয়েলোইশ কালারটা সেটার জন্য দায়ী কিন্তু এই ধরনের পিত্তরঞ্জক গুলো। ইউরিনের যে কালারটা তার জন্য দায়ী কি, এই ধরনের পিত্তরঞ্জক গুলো। তাহলে এই যে যদি বলি ফিশেসের কালার বা হচ্ছে কি ইউরিনের কালার, সমস্ত গুলো এফেক্ট হবে হুইচ, সরি এটা না, এটা অ্যান্সার করো না, কি বলেছে, হুইচ ফাংশন উইল রিমেন আনএফেক্টেড বলেছে, কোনটা এফেক্টেড হবে, সরি যদি বলতো যে কোনটা এফেক্টেড হবে তখন কালারেশন অফ ফিশেস হবে, কিন্তু কোনটা আনএফেক্টেড বলেছে মানে সেটা পিত্তরঞ্জকের কাজের সঙ্গে রিলেটেড না। খুব ভালো করে কোশ্চেনটা পড়ো, আমিও পড়তে ভুল করেছিলাম, আমি ভেবেছি যে কোন প্রসেসটাকে এফেক্ট হবে। এটা মনে রাখবে যে বিলিরুবিন, বিলিভার্ডিন গুলো যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের যে নর্মাল স্টুলের কালার, নর্মাল ইউরিনের যে কালার সেগুলো এফেক্ট হবে। কিন্তু বলেছে কোনটা আনএফেক্টেড থাকবে, ইমালসিফিকেশন অফ ফ্যাটটা আনএফেক্টেড থাকবে। কারণ বলেছে কি বাইল সল্ট নর্মাল আছে, তাহলে বাইল সল্ট নর্মাল থাকলে ইমালসিফিকেশন অফ ফ্যাটটা নর্মাল ওয়েতেই হবে, ওটাতে কোনো প্রকার এফেক্ট হবে না। কোশ্চেনটা ভালোভাবে পড়বে। তাহলে কোনো প্রকার আনএফেক্টেড হয়ে থাকবে মানে কি, কোনো প্রকার তাতে প্রভাব ফেলবে না, কারণ পিত্তরঞ্জকের সাথে আমাদের ইমালসিফিকেশন অফ ফ্যাটের কোনো প্রকার সংযোগ নেই, কোনোভাবেই রিলেটেড না। ক্লিয়ার? কোশ্চেন কি বলছে, যে হুইচ নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ইজ লিস্ট এফেক্টেড আফটার রিমুভাল অফ ইলিয়াম। তাহলে একদম যে শেষ পার্টটা, আমাদের ক্ষুদ্রান্তের শেষ পার্টটা, সেটা হচ্ছে কি ইলিয়াম। তাহলে একদম আমরা কি বললাম, যে বেশিরভাগ অ্যাবজর্পশনটা জেজুনামে হয়ে যায়, কিন্তু যদি ইলিয়ামটা হয়
মানে ইলিয়ামের একদম শেষ পার্টটা যদি বাদ দেওয়া হয়, এটা ডিওডেনাম সি শেপ পার্ট, তারপরে জেজুনাম, একদম শেষ পার্টটা ইলিয়ামকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই একদম শেষ পার্টটা, তখন কি হচ্ছে অলরেডি জেজুনাম অংশে বেশিরভাগটাই অ্যাবজর্ব হয়ে যায়। মানে আমাদের যে মনোস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিডস, এই সমস্তগুলো বেশিরভাগটাই আমাদের এই জেজুনামের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে। এই লাস্টের পার্টটা যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তবু সব থেকে কম প্রভাবিত হবে, মনে রাখবে, অ্যামিনো অ্যাসিড আর যেগুলো হচ্ছে আমাদের মনোস্যাকারাইড, এদের যে অ্যাবজর্পশনটা সব থেকে কম প্রভাবিত হবে। আর যদি বলতো যে সব থেকে বেশি প্রভাবিত হবে, সেটা কি হবে? ভিটামিন বি12 সব থেকে বেশি, কারণ এই ইলিয়াম পার্টের মধ্যেই সব থেকে বেশি কি অ্যাবজর্ব হয়? ভিটামিন বি12 এর। তাহলে ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনটা সব থেকে বেশি প্রভাবিত হবে যদি ইলিয়াম পার্টটা না থাকে, আর সব থেকে কম প্রভাবিত হবে কি? অ্যামিনো অ্যাসিড এবং মোনোস্যাকারাইড এগুলো। আর বাকি বাইল সল্ট, ফ্যাট সলিউবল বিভিন্ন ভিটামিন, সেগুলো কম পরিমাণে জেজুনামেও বেশিরভাগটা হয়, কম পরিমাণে আমাদের ভিটামিন বি12 এর সাথে সাথে কিছুটা পরিমাণে ফ্যাট সলিউবল ভিটামিন, যেগুলো আমাদের ইলিয়াম পার্টেও হয়। কিন্তু সব থেকে কম মানে সব থেকে বেশি যেটা হয় জেজুনামের মধ্যে এই জায়গাতে মনোস্যাকারাইড এবং অ্যামিনো অ্যাসিড, তার ফলে সব থেকে কম প্রভাবিত হবে এই দুটোর অ্যাবজর্পশনটা, মনে রাখবে। পরের কোশ্চেন দেখো কি বলছে যে হুইচ কম্বিনেশন কারেক্টলি ম্যাচেস দ্য এনজাইম সাবস্ট্রেট অ্যান্ড এন্ড প্রোডাক্ট। মানে প্রথমটা থাকবে এনজাইমের নাম, সেকেন্ডটা হচ্ছে সাবস্ট্রেট মানে যার ওপর কাজ করবে, আর এন্ড প্রোডাক্ট মানে যেটা রেজাল্টটা দেবে। তাহলে কি হবে? এনজাইমের নাম বলছে ট্রিপসিন, কার ওপর কাজ করবে? ট্রাইগ্লিসারাইড হবেই না, এটা প্রোটিনের ওপর কাজ করবে। মল্টেজ, মল্টোজের ওপর কাজ করবে, গ্লুকোজ তৈরি করবে, এটাই আমার মনে হচ্ছে ঠিক। পেপসিন স্টার্চের ওপর কাজ করবে না, লাইপেজ প্রোটিনের ওপর কাজ করবে। তাহলে সাবস্ট্রেটটা কি? মল্টোজ, তাকে ভাঙছে কে? মল্টেজ এনজাইম, তৈরি করবে এন্ড প্রোডাক্টটা কি হবে? গ্লুকোজ। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো কি বলছে যে ব্রুনারের গ্রন্থি কোথায় পাওয়া যাচ্ছে? ব্রুনার গ্রন্থি কোথায় উপস্থিত থাকছে? তাহলে ব্রুনার্স গ্ল্যান্ড এগুলো মেনলি হবে কি? ডিওডেনাম পার্টের মধ্যে থাকবে, এই যে সি শেপ পার্ট যেটা, সেই ডিওডেনামের মধ্যে থাকবে। এবং ডিওডেনামেরও পার্টিকুলার যদি বলো সাবমিউকোসা লেয়ারের মধ্যে থাকবে। ডিওডেনামের কোথায় থাকবে? ডিওডেনামের একদম ভেতরের লাইনিং মিউকোসা, তার নিচের যে লেয়ারটা সাবমিউকোসা লেয়ারে এই ব্রুনার্স গ্ল্যান্ড গুলো থাকবে। পরের কোশ্চেন দেখো কি বলছে যে কোন যে সেলগুলো ইন্টেস্টাইনের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে মিউকাস সিক্রেশন করে। মিউকাস মানে কি? একটা জেলি লাইক একটা সাবস্টেন্স, যেটা কি করবে? ওই জায়গাটাকে পিচ্ছিল লাগবে, লুব্রিকেটে হেল্প করে। তাহলে মিউকাস মেমব্রেনটাকে প্রোটেক্ট করবে, একটা যদি বাইরে একটা স্টিকি একদম জেলি লাইক স্ট্রাকচার তৈরি করবে। সেই যে মিউকাস সিক্রেটিং সেলগুলোকে কি বলা হয়? গবলেট সেল বা গবলেট কোষ, যেগুলো আমাদের কোথায় থাকবে? ক্ষুদ্রান্তের মধ্যে পাওয়া যায়, সেই গবলেট সেলগুলোর থেকেই মিউকাস সিক্রেট হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে হুইচ স্ট্রাকচার প্রিভেন্টস অটো ডাইজেশন অফ প্যানক্রিয়াস। মানে প্যানক্রিয়াস নিজের থেকে, যদি হতেই তো পারতো যে প্যানক্রিয়াসের মধ্যে এত ধরনের প্রোটিন ভঙ্গকারী, ফ্যাট ভঙ্গকারী, কার্বোহাইড্রেট ভঙ্গকারী সব ধরনের এনজাইম আছে, তাহলে সে তো পারতো যে নিজের মধ্যে থাকা। তাহলে আমরা জানি কি সেল মেমব্রেন বা একটা সেলের স্ট্রাকচার মেনলি কি দিয়ে তৈরি? প্রোটিন, ফ্যাট মানে প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট দিয়েই তৈরি। তাহলে সে তো পারতো তার নিজের সেলগুলোকে ডিস্ট্রয় করে দিতে। কেন সেটা হয় না? অটো ডাইজেশন কেন হয় না? কারণ কি? কারণ এই যে প্যানক্রিয়াটিক এনজাইম গুলো যখন প্যানক্রিয়াসের ভেতর থাকছে তখন সেগুলো ইনঅ্যাক্টিভ স্টেজে থাকছে, প্যানক্রিয়াসের বাইরে আসার পরে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে, তার জন্যই সে নিজের যে সেলগুলোকে অটো ডাইজেস্ট করতে পারে না। ক্লিয়ার? চলো এরপরে তাহলে আমরা ক্যাটাগরি 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব কিছু। দেখছো আজকের যে কোশ্চেন গুলো আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে, এবং খুবই যে একদম একদম ইজি কোশ্চেনও না, খুবই একটুখানি ভেবেচিন্তে অ্যান্সার করতে হবে সেই রকম কোশ্চেন আছে। পরীক্ষার লেভেলে একটুখানি মডারেট থেকে হাই লেভেল কোশ্চেন্স গুলো, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে ইজিলি তোমরা যে ধরনের কোশ্চেনই আসুক না কেন পরীক্ষাতে নিশ্চিন্তে অ্যাটেম্প্ট করে আসতে পারবে। চলো তাহলে ক্যাটাগরি 2 এর কোশ্চেন আলোচনা করি। এগুলোর অ্যান্সার প্রত্যেকটাই তোমরা বলবে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং বাইল জুস। তাহলে বাইল জুস সম্বন্ধে যা যা আলোচনা করার বেশিরভাগ আমরা সব করে ফেলেছি। তাহলে কি হবে? কোনটা কোনটা হবে? এর মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকে
বাইল জুসে কোনো এনজাইম ছিল না, ছিল না। বাইল জুসের মধ্যে শুধু বাইল সল্টস ছিল, কোনো প্রকার বাইল মানে ডাইজেস্টিভ এনজাইম কোথাও ছিল না। প্রথমটাই ভুল। ইট হেল্পস ইন ইমালসিফিকেশন, এটাও ঠিক আছে। ইট প্রোভাইড অ্যালকালাইন মিডিয়াম, এটাও ঠিক আছে, কারণ বাইল জুসের পিএইচ আমরা অলরেডি পড়েছি 7.8 থেকে 8 এর মধ্যে, এটাও ঠিক আছে। আর ইট ইজ সিক্রেটেড বাই লিভার, যেটা বারবার বললাম মনে রাখবে, কখনোই কিন্তু পিত্তথলি থেকে নিঃসৃত হয় না, এটা কোথা থেকে নিঃসৃত হয়? লিভার থেকে। বি সি ডি অ্যান্সার করবে, একটা অ্যান্সারও যাতে না ভুল হয় পরীক্ষাতে। চলো পরের কি বলছে, যে কোন এনজাইম এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছে প্রোটিন ডাইজেশনের সঙ্গে। তাহলে প্রোটিন ডাইজেশনের জন্য পেপসিন পেয়েছি অলরেডি, ট্রিপসিন পেয়েছি, এরেপসিন পেয়েছি, তিনটেই তো আমাদের প্রোটিনের সাথে রিলেটেড। মল্টেজটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? কার্বোহাইড্রেটের পরিপাকের সঙ্গে রিলেটেড। তাহলে এখানে কি হলো? এ বি আর সি অ্যান্সার হলো। পরের কোশ্চেন বলো, ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হরমোন বলো। অনেকগুলো হরমোন সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি, এটার অ্যান্সার করা উচিত তোমাদের। ক্ষুদ্রান্ত থেকে তৈরি হবে কোনটা? সিক্রেটিন হবেই, কোলেসিস্টোকাইনিন সিসি কেও হবে। আর কি হবে? গ্যাস্ট্রিন কি হবে না, গ্যাস্ট্রিন কোথা থেকে ক্ষরণ হয়? স্টমাকের মধ্যে হয়, এটা হবে না। এন্টেরোগ্যাস্ট্রনও হবে। তাহলে এ বি ডি অ্যান্সার হবে। বাকিগুলোর কাজ তো তোমরা জানো। এন্টেরোগ্যাস্ট্রনের কাজটা বলে দিই। এন্টেরোগ্যাস্ট্রন কি করবে? এই যে পেরিস্টলসিস হচ্ছে স্টমাক থেকে কোথায় গেল? স্মল ইন্টেস্টাইন। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে যে মুভমেন্টটা হচ্ছে, ফুড পার্টিকেলসের যে মুভমেন্ট হবে, সেইটাকে কি করছে? ব্যবস্থা, মানে সেটাকে বলতে পারি কি কোঅর্ডিনেট করছে। মানে কি ওই যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে ঠিকঠাক ভাবে মুভমেন্টটা যাতে হয়, সেটাকে কোঅর্ডিনেট করবে কে? এই হরমোনটা, সরি হরমোন না, এই এনজাইমটা, তার নাম হচ্ছে কি? এন্টারোগ্যাস্ট্রন এনজাইম। এন্টারোগ্যাস্ট্রন এনজাইমের কাজ কি হবে? ওই স্মল ইন্টেস্টাইনে থাকা যে ফুড পার্টিকেলস, সেই যে মিক্সচারটাকে কি করবে? ঠিকঠাক ভাবে মুভমেন্ট করাবে। নেক্সট কি বলছে, which of the following conditions may lead to impaired fat digestion? impaired fat digestion মানে কি? ফ্যাটের ডাইজেশনে কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে, সেটা কি হবে? যদি বাইল সল্টসের অভাব হয় তাহলেও হবে, যদি প্যানক্রিয়াটিক লাইপেজের ডেফিসিয়েন্সি হয় তাহলেও হবে, যদি বাইল ডাক্টে অবস্ট্রাকশন হয় দেখলাম তাতেও হবে। তাহলে তিনটে কজই আমরা অলরেডি ভালোভাবে আলোচনা করেছি। এ বি সি তিনটে কজই হতে পারে। আর কি? যে ইনক্রিজ সিক্রেশন অফ স্যালাইভার সাথে এটার কোনো সং নেই। ইনক্রিজ সিক্রেশন অফ স্যালাইভাতে কি হবে? ওখানে টাইলিনের সাথে সংযোগ ছিল কার্বোহাইড্রেটের সাথে, কার্বোহাইড্রেট ডাইজেশনের সঙ্গে রিলেটেড হবে, কোনো না কোনো ভাবে ফ্যাট ডাইজেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। নেক্সট চলো, আজকের ক্লাসে আমাদের এটা লাস্ট কোশ্চেন, সবাই অ্যান্সার করো। কি হবে? HCl সম্পর্কিত কোন বক্তব্যগুলি সঠিক? HCl আমাদের কোথায় কোথায় লাগছিল? পেপসিনোজেনকে সক্রিয় করছে, ঠিক আছে। ইট প্রোভাইডস অ্যাসিডিক পিএইচ ইন স্টমাক, ঠিক আছে। ইট সিক্রেটেড বাই প্যারাইটাল সেল, ঠিক আছে। ইট ডাইজেস্ট প্রোটিন ডিরেক্টলি, না, HCl কিন্তু প্রোটিন ডাইজেস্ট করে না, এটা কি? পেপসিন ডিরেক্টলি করে না। যদি বলতো ইনডিরেক্টলি, যদি বলতো, ভালোভাবে দেখো, শুধু এখানে ইনডিরেক্টলি যদি বলে দিত তাহলে কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার করতাম, তাই না? কারণ কি? HClটা কি করছে? এই যে পেপসিনকে অ্যাক্টিভ করার জন্য লাগছে, তাহলে ইনডিরেক্টলি সেটা আমাদের যে প্রোটিনের ডাইজেশনের সাথে কিছুটা হলেও রিলেটেড থাকবে। ইনডিরেক্টলি যদি বলতো তাহলে কিন্তু এটাও অ্যান্সার করতাম। তার জন্য এ বি সি অ্যান্সার করছি, ডিটাকে আমরা বাদ দিলাম। ক্লিয়ার? তাহলে পরীক্ষার হলে এই ধরনের ক্যাটাগরি 2 এর কোশ্চেন করার আগে খুব ভালোভাবে প্রত্যেকটা অপশনকে পড়বে, যে কোন জায়গাতে মনে হচ্ছে যে একদম ছোট মাইনর জায়গাতে কিছু একটা ঘুরিয়ে দিতে পারে, যার জন্য পুরো অ্যান্সারটা চেঞ্জ হবে। আর ক্যাটাগরি 2 তে জানো যে একটা অপশনে যদি ভুল মার্ক করে আসো, পুরো তোমাদের 2 নাম্বারটা চলে যাবে। যে দুটো ঠিক করেছো তার সাথে একটা ভুল করে এই অপশন ডিটা দিয়ে দিলে, তখন কিন্তু পুরোই রসগোল্লা পাবে, কোনো নাম্বারই পাবে না। তার জন্য দেখবে যে তুমি যতগুলো শিওর থাকছো, যদি 3টে অপশনও থাকে কিন্তু তুমি শিওর আছো যে দুটো হবে, তুমি দুটোই মার্ক করে আসবে। কখনোই যে দুটো মার্ক করে এলে কি করবে? যে পার্টে নাম্বার, অনেকটা নাম্বার পাবে, 2 এর মধ্যে কত পাবে? 2 এর মধ্যে প্রায় তার পার্সেন্টেজে যদি দেখো
2/3 করে যে নাম্বারটা আসছে তিনটে অপশনের মধ্যে, সেইটার থেকে তুমি কিন্তু 2/3 বাই হচ্ছে কত ইন্টু 2 মানে 4/3 এই নাম্বার পাবে। যদি তোমার ধরো তিনটে অপশন কারেক্ট আছে কিন্তু তুমি দুটো করে এসছো, মানে কি 2 নাম্বার টোটাল আছে, তিনটে কারেক্ট মানে 2/3, আর তুমি কটা কারেক্ট করেছো, দুটো। এই বেসিসে 4/3 এতটা নাম্বার কিন্তু তুমি পেতে পারবে। কিন্তু ভুল করে একটা যদি অপশন ভুল করে কারেক্ট করে দাও, মানে অন্য একটা ইনকারেক্ট অপশনকে যদি গোল করে দাও ওএমআর সিটে, তাহলে কিন্তু পুরো নাম্বারটাই কি হয়ে যাবে, রসগোল্লা, 0। ঠিক আছে, তাহলে অপশন গুলো দেখে ভালোভাবে ক্যাটাগরি 2 এর অপশন গুলো দেখে অ্যান্সার করবে। চলো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল কিছু একটা কন্টেন্ট আমাদের ক্লাসের মধ্যে আজকে আমরা ডেলিভারি করতে পেরেছি তোমাদের জন্য। এবং এইভাবেই প্রত্যেকটা ক্লাস হিউম্যান ফিজিওলজির আমি পরপর এবার থেকে নিতে থাকবো। হেলথ অ্যাপটিটিউড এবং তোমাদের যে বায়োলজি, দুটো সাবজেক্টই একসাথে এই যে ক্লাসগুলোর মধ্যে তোমাদের আলোচনা হয়ে যাবে। তাই সবাই মন দিয়ে ক্লাসগুলো করো, পিডিএফ নোটস গুলো পেলে আবার ভালোভাবে রিভাইজ করো। এইভাবে কিন্তু পরীক্ষার প্রিপারেশন তোমাদের অনেক ভালো হবে। একদম গুড উইসেস, বেস্ট অফ লাক সবাইকে। পরীক্ষার খুব ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। পরবর্তী ক্লাসে তাহলে দেখা হবে।